সদ্য জন্মানো নবজাতক যমজ বাচ্চা চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছে তুরাগ। তুরাগের পেছনে হাসপাতালের সিকিউরিটি আর সালামের গুন্ডারা ধাওয়া করেছে। কোনোরকম যমজ বাচ্চা দুটো নিয়ে দৌড়াচ্ছে তুরাগ। এখন তাকে বাঁচতে হবে, না হলে যে কোনো মুহূর্তে তাকে সালামের গুন্ডাগুলো মেরে ফেলতে পারে। তাই তুরাগ লুকানোর জায়গা খুঁজতেছে। কোনোরকম একটা লুকানোর জায়গা পেয়েছে তুরাগ, কিন্তু বাচ্চা দুটো আর কান্না করতেছে না। বাবু সোনারা কথা বলো, এই তো বাবাই সাথে আছে তোমাদের, কথা বলো সোনা, একটু কান্না করো। দুটো বাচ্চার গালে শরীরে হালকা করে নাড়তেছে তুরাগ, কিন্তু তবুও তারা কান্না করতেছে না। ভয়ে তুরাগের গলা পর্যন্ত শুকিয়ে গেল। কোনোরকম শরীরের ডাক্তারি পোশাক, মুখের মাস্ক, মাথায় ক্যাপ খুলে রাখলো তুরাগ। আল্লাহ, আমার প্রাণের বিনিময়ে আমার সন্তান দুটোর প্রাণ ভিক্ষা দাও। ঠিক সেই সময় বৃষ্টি শুরু হয়ে গেল। এক দুফোঁটা বৃষ্টির পানি বাচ্চা দুটো শরীরে পড়া মাত্র আবারও কেঁদে উঠল। এবার তুরাগের দেহে প্রাণ ফিরে আসলো। কোনোরকম বাচ্চা দুটোকে ঢেকে নিয়ে সেখান থেকে চলে গেল। এই শহরে থাকলে বাচ্চাসহ তুরাগের প্রাণ চলে যাবে। তাই তুরাগ দ্রুত স্টেশনের উদ্দেশ্যে রওনা হলো। স্টেশনে গিয়ে দেখে স্টেশন প্রায় ফাঁকা। রাত বাজে 2টো, মানুষ নাই বললে চলে। কি একটা ভুতুড়ে অবস্থা। তবুও একটু সামনে এগিয়ে গেল। গিয়ে দেখে কিছু ছিনতাইকারী একজন বয়স্ক মহিলা, একজন পুরুষ আর একজন মহিলাকে ধরেছে। তুরাগ তার শিশু বাচ্চা দুটোকে প্ল্যাটফর্মের এক জায়গায় শুইয়ে রেখে আশেপাশে লাঠি খুঁজতে লাগলো। কোনোরকম একটা লাঠি নিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ল। দুটো পুরুষ মানুষ কি অস্ত্রের সামনে এতগুলো ছিনতাইকারীর সাথে পারে? ঠিক সেই সময় তুরাগ বলতেছে, পুলিশ এসেছে, পুলিশ এসেছে। ছিনতাইকারীগুলো যখন পুলিশের কথা শুনলো তখন সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। তুরাগের অনেক জায়গায় হালকা করে কেটে গেছে। বয়স্ক মহিলা তুরাগের সেই সব জায়গায় নিজের শাড়ির আঁচল ছিঁড়ে বেঁধে দিল। বয়স্ক মহিলার নাম জয়তন কৃষ্ণা, পুরুষটার নাম আসলাম আর তার বউয়ের নাম মরিয়ম। মরিয়মের চিকিৎসা করানোর জন্য তারা শহরে এসেছিল। আসলে মরিয়মের বাচ্চা হয়েছে আজ 1 মাস, কিন্তু তার বাচ্চা জন্মের সময় মারা গেছে। বাবা, তুমি কে আমরা জানি না, ভগবান মনে হয় আমাদেরকে বাঁচানোর জন্যই তোমাকে পাঠিয়েছিল। ভাই, তোমাকে অনেক ধন্যবাদ আমাদের প্রাণ আর আমাদের টাকা পয়সা আর আমার স্ত্রীর গহনা বাঁচানোর জন্য। না না, আমাকে ধন্যবাদ দিতে হবে না ভাই। আর আপনি কিন্তু নাকি খালা? হ্যাঁ বাবা, আমি হিন্দু। আসলে আসলাম আর আমরা বাড়ি এক জায়গায়। ওই বইয়ের বাচ্চা হওয়ার সময় বাচ্চা মারা যায়, কিন্তু হঠাৎ করে কিছুদিন আগ থেকে মরিয়মের পেটে খুব ব্যথা করে। আমার স্বামীর বন্ধু ডাক্তার, তাই ওদেরকে নিয়ে এসেছিলাম। ও, খুব দুঃখের বিষয়। তা হাসপাতালে না থেকে রেল স্টেশনে কেন আপনারা? ডাক্তার দেখানো শেষ ভাই। আমাদের গ্রামের বাড়ি অনেক দূর, বাড়ি যাব, বাস কোথায় থেকে জানি না, তাই সারাদিন ঘুরে এই স্টেশনে এসেছি। ট্রেন আসবে 2:30 এমন সময় তুরাগের বাচ্চা দুটো কেঁদে উঠল। তুরাগ দৌড়ে তাদের কাছে গেল। তুরাগের সাথে সাথে ওনারাও গেল। তারা তো বাচ্চা দুটো দেখে অবাক, আর তুরাগের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে আছে। ব্যাপারটা বুঝতে পেরে তুরাগ বলতেছে, আসলে এরা আমার সন্তান। ওর মা, নানা, মামা আর তাদের গুন্ডারা আমার বাচ্চা দুটোকে মেরে ফেলতে চায়, তাই ওদেরকে হাসপাতাল থেকে চুরি করে নিয়ে পালিয়ে এসেছি। এই শহরে থাকলে আমি আর আমার বাচ্চারা মরে যাবে, ওরা কেউ বাঁচতে দিবে না, তাই স্টেশনে এসেছি। যে কোনো একটা ট্রেনে চলে যাব। বাবা, যদি তোমার যাওয়ার জায়গা নাই থাকে তাহলে আমাদের সাথে আমাদের গ্রামে যেতে পারো। দরকার হলে আমার সন্তান হয়ে আমার জায়গায় ঘর তুলে থেকো। তোমার চোখ মুখ চেহারা বলছে তুমি সত্যিই বোঝো, আর তোমার চেহারার ভাইয়ের ছাপও দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, কাকি ঠিক কথাই বলছে ভাই। তুমি আমাদের জীবন বাঁচালে, আমরা তোমার জন্য এতটুকু করতেই পারি। আপনারা এত ভালো মানুষ, আর দুনিয়ায় এখনো ভালো মানুষ আছে। বাবার কেঁদো না, বাচ্চা দুটো তো কাঁদছে। তোমার নাম তো বলতে না। আর কি এমন ঘটনা যে বাচ্চাকে মারতে চাই আর তোমাকেও মারতে চাই? আমার নাম তুরাগ, আর ওদের মায়ের নাম সাফা। ভালোবেসে বিয়ে করেছিলাম, মিথ্যা অপবাদে জেলে ছিলাম। জেলে থাকা অবস্থায় শুনলাম আমার সন্তান হবে, কিন্তু আমার শ্বশুর আর শালা আমার সন্তানকে মারতে চায়। তখন জেলের এক পুলিশ আমাকে সাহায্য করে, আর আমি ডাক্তার বেশে হাসপাতালে গিয়ে বাচ্চা চুরি করে নিয়ে পালিয়ে আসি। কিন্তু ওরা কেউ চিনতে পারে নাই কে চুরি করেছে। আর অনেক কাহিনী আছে, সেসব না হয় পরে বলবো। সবাই শুনে তো অবাক, আর বাচ্চা দুটো কান্না করেই যাচ্ছে, কারণ তারা তো ছোট, তাদের তো দুধের দরকার। আর এত রাতে বা তুরাগ দুধ কোথায় পাবে? মরিয়ম বারবার তার স্বামীকে ইশারায় চুপি চুপি বলতেছে বাচ্চা দুটোকে তার কাছে দিতে।
এমন সময় ট্রেন আসলে সবাই ট্রেনে উঠে পড়ল। লাশ লজ্জা ভুলে মরিয়ম নিজেই বলতেছে, তুরাগ ভাই, বাচ্চা দুটোকে আমাকে দেন, আমি ওদেরকে আমার বুকে দুধ দিতেছি, তাহলে ওরা চুপ হবে। হ্যাঁ তুরাগ ভাই, আপনার ভাবিকে দেন। আমাদের সন্তান তো জন্মের সময় মারা গেল, তাই আপনার সন্তানকে আমার বউ না হয় নিজের মতো করে লালন পালন করবে। বাবা ভয় পেও না, কোনো চিন্তা নেই, আমাদেরকে বিশ্বাস করতে পারো। তাছাড়া ছোট্ট শিশু, তাদেরও তো খেতে দিতে হবে, এভাবে কতক্ষণ না খেয়ে থাকবে? তুরাগ এনাদের যতই দেখতেছে, যতই কথা বলতেছে, ততই অবাক হচ্ছে। এমন মানুষও কি দুনিয়ায় আছে? মরিয়ম বাচ্চা দুটোকে নিয়ে সবার থেকে একটু আড়াল হয়ে খাওয়াতে লাগলো। কি কাণ্ড! বাচ্চা দুটো চুপ করে গেল। এবার একটু শান্তি পেল তুরাগ। আপনাদের পরিচয় তো দিলেন না। বাবা, আমার স্বামী মাস্টার ছিল, কিন্তু 5 বছর হওয়ায় বড়লোক গমন করেছে। দুটো ছেলে ছিল, কিন্তু তারা আমার কোনো খোঁজ খবর নেয় না। আমার স্বামী সব কৃষি জমি তারা নিয়েছে আর অন্য মানুষকে বর্গায় দিয়েছে। তারা দুজন চাকরি, কিন্তু আমাকে ভাত কাপড় দেয় না, খোঁজ খবরও রাখে না। তাহলে আপনি চলেন কেমন করে খালা? আর আমাকে যে বললেন আপনার জমিতে আমি ঘর করে থাকবো। আমি ভিক্ষা করে চলি বাবা। আর আসলামের বাড়ি থেকে আমার স্বামী আমার নামে 3 শতক জমি রেখে যায়। দুনিয়াটা সত্যি অন্যরকম, কেউ সুখ খোঁজে, কেউ সুখ নষ্ট করে। আসলাম ভাই, আপনি আপনার কথা তো বললেন না। ভাই আমি কৃষি কাজ করি, আর মাঝে মাঝে সাইডের কাজে যাই, মানে রাজমিস্ত্রির কাজ করে চলি। আমার বাবা মা নেই, ছোট্ট একটা বোন আছে, আর আমার একটা 4 বছরের ছেলে আছে। আপনার ভাবি বাড়িতে সেলাইয়ের কাজ করে। এতে করে আপনার কষ্ট হয় না? না, কষ্ট হবে কেন, বরং দুজন দুজনকে ভালোবেসে খুব সুখে আছি। কিন্তু হঠাৎ বাচ্চাটা নষ্ট হলো, তাই একটু আপনার ভাবির মনটা খারাপ। একটা কথা জিজ্ঞেস করব, রাগ করবেন না তো তুরাগ ভাই? বলেন, রাগ করবো কেন আমি? তোমাকে দেখে তো মনে হয় বয়স অনেক কম, আর তোমার কথা শুনে মনে হয় শিক্ষিত বড় ঘরের সন্তান তুমি। হ্যাঁ, আমার বয়স কম, আমার পড়াশোনা এখনো চলতেছে। আসলে ওর মায়ের সাথে পরিচয় হওয়ার পর থেকে সব এলোমেলো হয়ে গেছে। আপনি আমার নাম ধরে ডাকবেন আসলাম ভাই। সারা রাত তারা কেউ আর ঘুমোয় নাই। বাচ্চা দুটো নিজের কাছে রেখেছিল মরিয়ম। যতবার কান্না করেছে ততবারই তার বুকে দুধ পান করিয়েছে। আরও নানা রকম কথাবার্তা বলতে বলতে তারা তাদের গন্তব্যে আসে। সেখান থেকে আবার অন্য গাড়িতে করে তাদের এলাকায় আসে। কৃষ্ণা তুরাগ আর তার সন্তানকে নিয়ে তার বাড়িতে যেতে বললে আসলাম বলে তার কাছে থাকুক। তাছাড়া বাচ্চারা বারবার খায়, তখন সমস্যা হবে। আসলাম তুরাগকে নিয়ে তার বাড়িতে ঢুকে। তুরাগ, আপাতত যতদিন তোমার ঘর হচ্ছে না ততদিন তুমি এই ঘরে থাকবে। তুরাগ ভাই, বাচ্চা দুটো আমার কাছে থাকুক, ওরা তো ছোট, আপনিও তো ওদের সামলাতে পারবেন না। কিন্তু আমি যে ওদেরকে ছাড়া থাকতে পারবো না। শোনো ভাই, যখন সময় পাবে নিবে, কিন্তু ওরা ছোট, বারবার খাওয়াতে হয়, তুমি তো আর খাওয়াতে পারবে না। তুরাগ, তোমার ভাবি তোমার সন্তান দুটো পেয়ে দেখো কতটা ভালো হয়ে গেছে, তাই বললাম কি। আচ্ছা ভাই, কোনো সমস্যা নেই। আপনাদের এই ত্যাগ আর ঋণের কথা কোনোদিন ভুলবো না। আল্লাহ যদি চায় ইনশাল্লাহ একদিন আপনাদের উপকার আমিও করব। এর মাঝে আসলামের বোন আনিশা আর ছেলে আব্দুল্লাহ আসে। আনিশা তো তাদের বাড়িতে নতুন মানুষ দেখে অবাক। একবার তুরাগের দিকে, একবার তার ভাইয়ের দিকে তাকায়। ও, তুই এসেছিস? এ হলো তুরাগ, এখন থেকে এখানেই থাকবে। তুরাগ, এটা আমার বোন আনিশা, কলেজে পড়ে, যার কথা আসার সময় বলেছিলাম। কিন্তু ভাবির কোলে বাচ্চা কার, আর ইনি বা কেন এখানে থাকবে? তোর ভাবির কোলের বাচ্চা দুটো তুরাগের। আর অনেক কথা আছে, পরে ধীরে ধীরে সব জানতে পারবি, বুঝলি? ওই ঘরটা পরিষ্কার করে দে। তুরাগ কয়টা দিন ওই ঘরে থাকবে। ঘর পরিষ্কার হলে রান্না করা শুরু করিস, কেমন? আনিশা অবাক, এত অল্প বয়সে তুরাগের দুটো বাচ্চা। বারবার কেমন কেমন করে তুরাগের দিকে তাকাচ্ছে সে। আনিসার তাকানো দেখে তুরাগ অবাক হচ্ছে। আনিসা তার দিকে কেন এমন করে তাকাচ্ছে? ওভাবে সারাটা দিন কেটে গেল। আসলাম ভাই, আসলে বলছিলাম কি, খালা তো বললো তার জায়গায় ঘর তোলার জন্য। সত্যি বলতে ভাই, হাতে তো তেমন টাকা নেই, কিছুদিন কাজ করি, তারপর না হয় ঘর তুলে দিব।
আসলাম, আমিও আপনার সাথে কাজ করব। আমি বসে বসে খেতে পারবো না, আর আপনার অবেশ সংসারে চাপ বাড়াতে দিতে পারে না। আপনি আর ভাবি অনেক করতেছেন আমার জন্য। আমি নয় কাজ করে নিজের ঘর নিজের টাকায় তৈরি করব। শহরের ছেলে, তুমি কৃষি কাজ তো পারবে না, ঠিক আছে, কাল থেকে রাজমিস্ত্রির কাজে নিয়ে যাব, হেল্পার হিসেবে কাজ করবে। আপনাকে অনেক ধন্যবাদ ভাই, সত্যি আপনি বড় মনের মানুষ। কি যে বলো না ভাই, আমাকে আবার ধন্যবাদ। এসো তো, বসো, রাতের খাবার ঠান্ডা হলো, খাওয়া করো। এভাবে আসলামের সাথে প্রায় 2 মাস কাজ করার পর কৃষ্ণাকে সাথে নিয়ে তার জায়গায় তুরাগ নতুন ঘর তুলল। প্রথমে এলাকার মানুষ তুরাগ সম্পর্কে নানা রকম কথা বলতো। যখন আস্তে আস্তে সবার সাথে মেশা শুরু করলো, সবার কথা শোনা শুরু করলো, সবার কাজে সাহায্য করতে লাগলো, তখন সবাই তুরাগকে তাদের একজন মনে করা শুরু করে দিল। খালা, একটা কথা বলবো, রাখবেন? কি কথা বাবা? আপনি আর ভিক্ষা করবেন না খালা, আমি তো কাজ করি, এখন থেকে না হয় আমার খাবেন। দেখো ছেলের কাণ্ড, বলে কি? তুমি মনে করেছো তোমার কাকাই ভাই ভাতিজারা আমাকে বলে নাই তাদের সংসারে থাকতে? যেখানে নিজের সন্তান আমাকে পোষে না, সেখানে অন্যের বোঝা হতে চাইবো না। যতদিন বাঁচবো এইভাবে ভিক্ষা করেই বাঁচবো। খালা, তারপরও এটা কেমন হয়ে যায়? না বাবা, তুরাগ ভগবান কপালে যা রয়েছে তাই হবে, আমাকে আর জোর করবে না তুমি। তুরাগ বুঝে গেল নিজের আত্মসম্মান নিয়ে কৃষ্ণা বাঁচতে চায়। এখানে এসে শুনেছে তুরাগ কৃষ্ণার স্বামীর পেনশনের টাকাটাও তার 2 ছেলে খেয়ে নেয়, তাই তো বাধ্য হয়ে ভিক্ষা করে চলে সে। তুরাগের ঘর তৈরি হয়েছে, ঘরে কিছু প্রয়োজনীয় আসবাবপত্র এনেছে, এখন থেকে তুরাগ এখানেই থাকবে। ভাবি, আসলাম ভাই বলছিলাম কি, এখন থেকে বাচ্চা দুটো রাতে আমার সাথে থাকুক, দিনে না হয় আপনার কাছে থাকবে। রাতে যদি কান্না করে তখন বাচ্চা দুটোকে খাওয়াবি কি তুই তুরাগ? বাজার থেকে গরুর দুধ কিনে আনবো, তা গরম করে ফিটারে খাওয়াবো, তাতে করে ভাবের কষ্ট একটু কম হবে ভাই। কিন্তু তুমি তো আলাদা থাকতে চাচ্ছ, খেতে চাচ্ছ, তোমার সব করতে তো কষ্ট হবে, আর তোমার এসব রান্না করার কোনো অভ্যাস নেই। ভাইয়া ভাবি, যদি কিছু মনে না করো, ওনাকে রেঁধে বেড়ে আমি খাওয়াবো। পড়াশোনা ছাড়া তো আমার কোনো কাজ নেই। যাই হোক, এটারও একটা ব্যবস্থা হয়ে গেল তাহলে। আসলাম ভাই, বর্ষায় তো রাজমিস্ত্রির কাজ অনেক সময় হয় না, যদি আপনার সাথে কৃষি কাজ করতে নিয়ে যেতেন তাহলে সমস্যা হতো না। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাব, কোনো চিন্তা করো না। তোকে আমি সব কাজ শিখিয়ে দিব, যাতে বাচ্চা দুটো মানুষ করতে পারো তুমি। এভাবেই দিনের পর দিন পার হতে লাগলো। আনিশা তুরাগ আর ওর বাচ্চার সব কাজ করে দেয়। আনিশা দিন দিন তুরাগের উপর দুর্বল হয়ে যাচ্ছে, মানে আনিসা তুরাগকে পছন্দ করা শুরু করেছে। তুরাগ যখন বাড়িতে থাকে না, তখন আনিসা বাচ্চা দুটোকে বলে, আমি তোদের দুজনের মা হই। বাচ্চাগুলো তখন মরিয়মের কাছে না, আনিসার কাছে থাকে। আপনি এখন আপনার বাড়িতে যান, রাত হয়েছে, আমি এদেরকে দেখে নিতে পারবো। এই তো বাড়ির যে কোনো সময় তো যেতে পারবো, রাত হয়েছে তো কি হয়েছে? দেখছেন না বাচ্চাগুলো আপনাদের কাছে যেতে চাচ্ছে না? আপনি বিছানায় শুয়ে দেন, দেখবেন এমনি থাকবে। এত বেশি বুঝেন কেন আপনি? এখনো ওদেরকে খাওয়ানো হয়নি, দুধ গরম করেছি, ঠান্ডা হোক, খাইয়ে দিয়ে তারপর যাব। আনিসার রাগ দেখে তুরাগ আর কোনো কিছু বলল না। তুরাগ প্রতিদিন কৃষ্ণার সাথে দেখা করে খোঁজ খবর রাখে। পুরা এলাকায় এই একটাই হিন্দু পাড়া, তো এরপর দুর্গাপুজো হবে, তো হিন্দু সম্প্রদায়ের মানুষ নিজেদের পাড়ার ঘর প্রতি চাঁদা তুলে দুর্গাপূজার আয়োজন করে। সবার কাছ থেকে চাঁদার টাকা নিয়েও কৃষ্ণার কাছ থেকে গ্রাম প্রধান নেয় নাই। এর জন্য কৃষ্ণা গ্রাম প্রধানের কাছে গেল তুরাগকে নিয়ে। দুর্গামা কি একাই আপনাদের প্রধান সাহেব? দুর্গামা কি আমার না? আমার স্বামী বেঁচে থাকতে কি চাঁদা দিত না? তাহলে সবার চাঁদা নিলেন, আমার কেন নিলেন না? বৌদি, আপনি নিজেই অন্যের কাছ থেকে নিয়ে খান, আপনাকে কেমন করে বলে নেই? আমি কি করে খাই না খাই সেটা আমার ব্যাপার। বছর ঘুরে দুর্গামা এবার ঘোড়ায় চড়ে আসবে, তাই আমিও চাঁদা দিব। এনেন আমার ভাগের 500 টাকা। তুরাগ অবাক হয়ে গেল কৃষ্ণার এমন ঘটনা দেখে। নিজের ধর্মের প্রতি সে কতটা পাগল। সবার মতো তিনিও তার ধর্মের ভাগিদার হতে চায়। নিজেতেও চলে ভিক্ষা করে, কিন্তু দেখেন দুর্গাপূজার চাঁদাটাও দিল। এভাবে প্রায় 5 বছর চলে গেল।
তুরাগ এখন ওই এলাকার একজন হয়ে গেছে। তুরাগের যমজ বাচ্চা দুটোর একটা ছেলে একটা মেয়ে। তাদের নাম তুরাগ আর আনিশা দুজনেই রেখেছে আরশ আর সেজুতি। হঠাৎ করে একদিন জয়তন কৃষ্ণা খুব অসুস্থ হয়ে যায়। তাকে অনেক ডাক্তার দেখানো হয়, তার ছেলের খবর দেয়া হয়, কিন্তু তারা আসে না। জয়তন কৃষ্ণার সেবা যত্ন করে আনিশা আর তুরাগ বিছানা মানুষ সমান হয়ে আছে। বাঁচবে কিনা সেটা বলা মুশকিল। তো সেদিন আসলাম, মরিয়ম, তুরাগ আর তার ছেলে মেয়ে এবং আনিশা সহ আরও অনেকে যায় কৃষ্ণার কাছে দেখা করার জন্য। খালা কেমন আছো তুমি? এখন শরীর কেমন আছে? এই তো বাবা আছি কোনো রকম। আমি মনে হয় এবার আর বাঁচবো না। ছেলে দুটোকে দেখার ভীষণ ইচ্ছে করছে। কাকি, তোমার কিছুই হবে না। দেখবে তুমি আবার আগের মতো সুস্থ হয়ে যাবে। তোমার ছেলেদের খবর পাঠিয়েছি, কিন্তু তারা কোনো উত্তর দেয় নাই। কি কপাল আমার, নিজের পেটের ছেলে আমার মরণের সময় পাশেও থাকছে না। খালা ওরা নেই তো কি হয়েছে, আমরা তো আছি। দেখবে তুমি ঠিক সুস্থ হয়ে যাবে, তোমার কোনো হবে না। হ্যাঁ, ভগবানের ইচ্ছে বাবা। তোরা আজ খুব জানতে ইচ্ছে করছে তোমার সাথে ঘটে যাওয়া ঘটনা। কি হয়েছিল তোমার সাথে? আর কেনই বা জেলে গেলে? আর কেনই বা তোমার সন্তানকে তোমার চুরি করা লাগলো? আজকে আর না করো না তুরাগ। কাকির শেষ ইচ্ছেটা না হয় তুমি পূরণ করে দাও। আচ্ছা বলতেছি, তাহলে শোনেন সবাই। অতীত। বড়লোক বাবার মেয়ে সাফা, যার মনেই কোনো দয়ামায়া বলতে নেই। বাবা বড় রাজনৈতিক নেতা হওয়ার কারণে আরও সাফা আরও বেপরোয়া। সাফার আরও দুটো ভাই আর একটি বোন আছে। সাফা সবার ছোট আর সবার আদর পেতে পেতে পুরোই ছেলেদের মতো হয়ে গেছে। বাইক নিয়ে ঘুরে, সাথে আরও 8-10টা বাইক থাকে। গুন্ডা টাইপের ছেলে মেয়ে নিয়ে দাপিয়ে চলে পুরো এলাকা। কারো সাধ্য নেই সাফাকে দমাতে, কারণ তার বাবার ক্ষমতা। ভাইয়েরা এক একজন বড় মাপের মাফিয়া চাঁদাবাজ, আর বোনের জামাই ডিসি হওয়াতে তার কোনো ভয় নেই। তো প্রতিদিনের মতো আজকেও সাফা তার সাঙ্গ পাঙ্গ নিয়ে বের হয়েছে। প্রত্যেকটা দোকানে চাঁদা তুলতেছে। যারা চাঁদা দিতেছে না তাদেরকে ধরে তার সাথে থাকা লোকেরা দোকান থেকে বের করে ইচ্ছে মতো মারতেছে। তা দেখে সাফা বাইকে বসে বাইকের হ্যান্ডের উপর 2 পা তুলে হাসতেছে আর হাততালি দিতেছে। সবাই ভালো করে কান খুলে শুনে রাখো, এই পুরো শহরে অর্ধেক আবার বাপ ভাইয়ের কথায় চলে। আমার বাপ কি কি করতে পারে তা তো সবার জানা। আর আমার ভাইয়ের কথা নাইবা বললাম, এরপর যে চাঁদা দিতে না চাইবে তার অবস্থা এর চেয়েও খারাপ হবে। সাফার কথা শুনে সবাই নিচু করে ফেলল। কেউ কিছু বললে তাকেও তুলে নিয়ে গিয়ে খুন পর্যন্ত করতে পারে। যারাই সাফার পরিবারের বিপক্ষে গিয়েছে, হয় তারা মরেছে, না হয় নিঃস্ব হয়ে শহর ছাড়া হয়েছে। সাফার সাথে থাকে তার দুজন বিশ্বস্ত, একজন হলো কবির আর একজন হলো মাহি। সাফা আপু, আমার মনে হয় না আর কেউ আপনার সাথে এমন করবে। আপামনি দেখছেন না কাপুরুষের দলের লোকেরা কিভাবে মাথা নিচু করে আছে। এরপর এরকম ভুল আর করার সাহস দেখাবে না। যদি এরপর এরকম কেউ করে, এরপর আর শুধু মার না, হাত পা ভেঙে পঙ্গু করে রাখবি তোরা। আপামনি আপনি যা বলবেন তাই হবে। মাহি, আজকে কত চাঁদা উঠেছে সব মিলিয়ে? আপু তা হবে প্রায় 10 লক্ষ টাকার মত। এত টাকা তো গুনি নাই, আন্দাজে বললাম আর কি। কি বলিস, এত কম? এখনো কোথাও কোথাও যাওয়া বাকি আছে। আপু খান সাহেবের ওখানে যাওয়া বাকি আছে। শালা খান তো চাঁদা দিতে চায় না, তার অনেক বড় বড় নেতা মন্ত্রীর হাত তো। হ্যাঁ আপামনি, বড় ভাইজান ছোট ভাইজানও তার কাছ থেকে কোনোদিনও চাঁদা নিতে পারে নাই। শালা এত মানুষ কি আর বলবে, তার কথা সবাই শোনে। খান কি আমাদের এরিয়ার মধ্যে নাকি আমাদের এরিয়ার বাহিরে? আমাদের এরিয়ার আপামনি। তাহলে এখন খানের কোম্পানি যাব, সবাই চল। কিন্তু আপামনি যদি আপনাকেও চাঁদা না দেয় তখন, আর যদি কোনো কিছু করে? এই এরিয়ার ভেতরে এমন কোনো বাপের বেটার জন্ম হয় নাই যে সাফার কথার অবাধ্য হবে আর সাফাকে চাঁদা দিবে না। যদি চাঁদা না হয় পুরা অফিসে তার আগুন লাগিয়ে দিব আমি। তোরা হকি স্টিক, চাইনিজ ছোড়া আর আমার বন্দুকটা নিয়েছিস তো? হ্যাঁ সব নেওয়া আছে আপা। তাহলে আর দেরি কেন, এইবার তাহলে চল খানের ওখানে যাব। সবাই বাইক নিয়ে যাওয়া শুরু করে দিল।
রাস্তায় যারা দেখতেছে সাফা তার দলবল নিয়ে যাচ্ছে, সবাই রাস্তা ছেড়ে দিয়ে সাইডে চলে যাচ্ছে। যাওয়ার পথে কত ফুচকার দোকান, কত ঠান্ডা পানির দোকান, ফুটপাতে থাকা ঝালমুড়ির দোকান সব নষ্ট করে দিয়ে যাচ্ছে। সবাই খুব মজা পাচ্ছে এইসব গরিব মানুষের রিজিকের পথ নষ্ট করে দিয়ে। কিছু সময় পর সাফা খানের অফিসে ঢুকে গেল। সাফাকে দেখে অফিসের সবাই খুব ভয় পেয়ে গেল। অফিসে ঢুকে এক স্টাফকে লাথি মেরে চেয়ার থেকে ফেলে দিয়ে সেই চেয়ারে সাফা বসল। কবির, যা খানকে তার ক্যাবিন থেকে ডেকে নিয়ে আয়, আর যদি আসতে না চায় তো কলার ধরে টেনে নিয়ে আসবি। কবিরের সাথে আরো দুজন যা। সাফার কথা মতো কবির আরো দুজনকে নিয়ে খানের ক্যাবিনে গেল। খান তাদেরকে দেখে অবাক হলো, কারণ খান কিছু বিদেশি বায়ারের সাথে বসে ডিল করতেছিল। সাফা লোক খানকে বাহিরে আসতে বললে খান প্রথমে মানা করে, পরে কবির খানের কলার ধরে বাহিরে নিয়ে আসে। এই তোমরা কারা? আর আমাকে এভাবে কলার ধরে বাইরে নিয়ে আসার মানে কি? কিরে খান, তোর নাকি অনেক চর্বি, তুই নাকি আমার বাপ ভাইকে চাঁদা দিস না, তা আজকে তোর চর্বি গলাতে এসেছি আমি। কি সব বাজে কথা বলতেছো তোমরা? তোমার বাপ ভাইকে আর কিসের চাঁদার কথা বলতেছো তুমি? ওলে বাবা, কি নাদান শিশু, বুড়ো তো হয়েছিস, মাথায় কি কোনো বুদ্ধি নাই? আমার বাবার নাম হলো সোহেল তালুকদার, আমার ভাইয়ের নাম সাইফ তালুকদার, আর ছোট ভাইয়ের নাম সাজিদ তালুকদার, আর আমার নাম সাফাত তালুকদার। ও, ওই নোংরা নেতা সোহেল তালুকদারের মেয়ে তুমি? তাই তো বলি, এত অভদ্র আর এত খারাপ ছেলে মেয়ে আমার অফিসে কি করে? ওই খান, মুখে লাগাম দিয়ে কথা বল। আমার বাপকে নিয়ে আর একটা বাজে কথা বলে জিভ টেনে ছিঁড়ে ফেলবো আমি। খান, তুই কিন্তু খুব বেশি কথা বলিস। আমার বাবার কথায় এই শহরের অর্ধেক চলে, আর আমার বাবার এরিয়ায় থেকে তুই চাঁদা দিস না। আজকে তোর কলিজাটা মেপে দেখবো আমি। বল, চাঁদা দিবি কিনা? আমি গরিব অসহায় মানুষকে ভিক্ষা দেই, দান করি, কোনো অভদ্র অসভ্য মেয়েকে চাঁদা দেই না। কি, আমরা ভিখারি আর আমি অভদ্র অসভ্য? এই, তোরা দাঁড়িয়ে কি দেখছিস? অফিসের সব কিছু ভেঙে ফেল, আজকে দেখবো খানের কোন বাপ মন্ত্রী আর নেতা খানকে বাঁচায়। কবির আর মাহি সাফার কথা মতো খানের অফিসে তাণ্ডব শুরু করে দিল। অফিসের সব স্টাফ ভয়ে কাঁপতে লাগলো। কম্পিউটার, কাগজপত্র, চেয়ার, টেবিল সব ভেঙে ফেলা শুরু করে দিয়েছে। কাগজগুলো বাতাসে উড়ে যেখানে সেখানে পড়তেছে। খান আর সহ্য করতে না পেরে পকেট থেকে ফোন বের করে কাউকে ফোন করতে যাবে, তার আগে সাফা ফোনটা কেড়ে নিল। আজকে তোর কোনো বাপকে ফোন করতে পারবি না, যতক্ষণ পর্যন্ত না চাঁদা দিবি ততক্ষণ পর্যন্ত তোর অফিসে এমন তাণ্ডব চলবে। যাই করো না কেন, একটি টাকাও দিব না তোমাকে। এরকম হাজারো চেয়ার, টেবিল, কম্পিউটার, কাগজপত্র গেলেও কোনো যায় আসে না। নাম ঠিক, আবার নতুন আনতে পারবো। বাহ, ভালো কথা তো মনে করে দিলি তুই। আয় মাহি, আমার বন্দুকটা দে তো। আয় কবির, চাইনিজ ছোড়াগুলো বের কর। সাফা সেখানে থাকা অফিসের এক স্টাফের মাথায় বন্দুক ঠেকালো। কবির আর বাকি লোকগুলো হাতের কাছে যাকে পেয়েছে তার গলায় ছোড়াল ধরেছে। এসব দেখে খান আর তার অফিসের স্টাফগুলো ভয় পেয়ে গেল। কি খান, ভয় পাচ্ছিস? যদি চাঁদা না দিস তো এখানে একটা স্টাফও বাঁচবে না তোর। না, আমি তাও চাঁদা দিব না। কবির, শুরু কর। সাফার কথা শোনা মাত্র কবির আর বাকি লোকগুলো সব স্টাফের হাত, শরীরের অংশ কাটা শুরু করলো। সবার শরীর থেকে রক্ত ঝরতেছে। এবার খান সত্যি সত্যি ভয় পেয়ে গেল। আর এদেরকে জখম করিও না। বলো কত টাকা চাঁদা চাই তোমার, আমি দিতেছি। এখন চাঁদা মেলে মন ভরবে না। আমার চাঁদার সাথে তোকে আরো একটা কাজ করতে হবে। হ্যাঁ, যা বলবে তাই করব। বলো কি করতে হবে আমাকে? এখন এই মুহূর্তে তোর কোট, টাই, শার্ট, প্যান্ট খুলে নিচে গিয়ে 15 লক্ষ টাকা এনে হাঁটু গেড়ে বসে আমার কাছে মাপ চাইবি আর দিবি। আর এবার আমার কথা না শুনলে সবগুলো জীবন নিয়ে নিব আমি। কোনো উপায় না পেয়ে আর সব স্টাফকে বাঁচাতে শরীর থেকে এক এক করে সব পোশাক খুলে ফেলল খান। লজ্জায় অফিসের সব স্টাফ চোখ বন্ধ করে ফেলল। এই, সবাই চোখ খোলো, না হলে এবার তোদের বসকে গুলি করে মেরে ফেলবো।
সবাই না চাইলেও বাধ্য হয়ে চোখ খোলা রাখলো। সবার চোখে পানি, চাইলেও কেউ কিছু করতে পারছে না। খানের পরনে খালি ছোট্ট একটা প্যান্ট। খান নিজেই গেল তার কেবিন থেকে টাকা নিয়ে আসার জন্য। সাফা আপু, দেখেছো চেহারার বুড়ার ছাপ থাকলেও শরীর কি রকম টাইট শালার। ঠিক কথা বলেছ, শালাকে ল্যাংটা না করলে বুঝতেই পারতাম না শালা এখনো জোয়ান। শালা কতটা হারামি দেখেছিস? চেহারার বুড়ার ছাপ, কিন্তু ভিতরে কি? শালা নিজেকে সৎ বলে, আর দেখ গোপনে কত কি করে, কত মেয়ে স্টাফের সাথে কি করে। এর মাঝে মাথা নিচু করে টাকা এনে হাঁটু গেড়ে সাফার সামনে বসে টাকাগুলো খান দিল। সবাই একসাথে হো হো করে হেসে উঠল। সাফা টাকা নেয়ার আগে চেয়ারে বসে থেকে খানের থাইয়ের উপর তার এক পা তুলে দিল। খান আরো বেশি লজ্জা পেল। কিরে, এখন কেমন লাগতেছে? এরপর যদি কোনো রকম ভুল করিস, এর থেকেও খারাপ অবস্থা করে ছেড়ে দেবো তোকে আমি। দেখেছেন আপামনি কেমন লজ্জা পেয়েছেন খান? ইস, লজ্জায় কেমন লাল হয়ে গেছে খান। কবিরের কথা শুনে সাফার সব লোক হাসতে লাগলো। অফিসে সব স্টাফের চোখে জল। খানের মতো ভালো মানুষকে আজকে এমন অবস্থায় দেখবে সেটা কখনোই ভাবতে পারে নাই স্টাফগুলো। সবাই মাথা নিচু করে কেটেই চলেছে। এই খান, এরপর আমার ভাই আর আমি আসলে যেন চাঁদার টাকা পাই, আর কোনো বাড়াবাড়ি করলে তোর এই ন্যাংটা করা ভিডিও নেটে ছেড়ে দিব। প্রতি মাসে যেন রেডি থাকে, মাথায় ঢুকিয়ে নে। সাফা আপু, এখানে আর থেকে কাজ নেই, চলো আর এক জায়গায় যেতে হবে আমাদের। সাফা তার লোক নিয়ে বের হয়ে গেল অন্য কারো কাছ থেকে চাঁদা তোলার জন্য। সাফা চলে যেতেই সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায় খান। সব স্টাফগুলো কোনোরকম খানকে পোশাক পরিয়ে অফিসের গাড়িতে করে খানকে হাসপাতালে নিয়ে যায়। বাকি স্টাফগুলো ডাক্তারের কাছে যায়। অন্য স্টাফগুলো খানের বাসায় ফোন রেখে জানায় খান অসুস্থ হয়ে পড়েছে, হাসপাতালে আছে। সাফা আজকে চাঁদা তোলা শেষ করে সেই টাকা নিয়ে বাসায় যায়। আরে আমার রাজকুমারী এসে গেছে। এই কে, কোথায় আছিস? আমার রাজকন্যার জন্য ঠান্ডা শরবত নিয়ে আয়। আহা ড্যাডি, কি শুরু করলে তুমি? আমার এখন বাসায় কিছুই খেতে মন যাচ্ছে না। আচ্ছা বুঝেছি, বাইরে সবাইকে নিয়ে খাবে তুমি, তাই তো? হ্যাঁ ঠিক ধরেছো ড্যাডি তুমি। এই যে দেখো, এখানে এ মাসে চাঁদার টাকা তুলে এনেছি। পুরা 30 লক্ষ টাকা আছে এখানে। 30 লাখ টাকা? এত চাঁদার টাকা কেমনে কি আমার প্রিন্সেস? আজকে ওই খানের কাছ থেকেই চাঁদা তুলেছি। শালা প্রথমে দিতে চাইনি, কিন্তু পরে তাকে বাধ্য করেছি। আর আজকে শালার এমন অবস্থা করেছি, সারা জীবন শালার মনে থাকবে। এই যে বড় গাদা সাহিব, ছোট ছাগল সাজিদ শেখ, আমার প্রিন্সেসের কাছ থেকে সারা জীবন তো খানের কাছ থেকে খালি হাতে এসেছিস। ও ড্যাডি, ভাইয়াদেরকে এভাবে বলতেছ কেন? ভাইয়াদের দাপটে তো চুরি আমি। তাছাড়া আমি যা যা করেছি, ভাইয়ারা তো এসব চিন্তা করে নাই। না বলে উপায় আছে কেন? ওরা তো ঠিক মতো কাজ করতেও জানে না। রিদি, তুমি এভাবে সবার সামনে অপমান করতেছো কেন? আমরাও দেখবো, সব করব, আমরাও আর খালি হাতে আসবো না। ড্যাড, আমি খানের সাথে অনেক কিছুই করেছি। ভাইয়ারা তো এসব করতো না, ওরা খালি মেরে ফেলতে জানে। আমি কি কি করেছি শুনবে? বা এতদিনে কাজের মতো কাজ করেছো তুমি প্রিন্সেস। যাও, আজ এই 5 লাখ টাকা দিলাম, তোমাদের সবাই যা মন চায় খাও, যা নিতে মন চায় নাও। ড্যাডি, আরো 5 লক্ষ বাড়িয়ে দাও। আচ্ছা ধরো, আরো 5 লাখ টাকা দিলাম, তোমাদের সবাই যা মন চায় তাই করো তোমরা, কিন্তু বেশি রাত করে ফিরবে না বলে দিলাম। ঠিক আছে ড্যাডি। সাফা তার লোকদেরকে নিয়ে চলে গেল। তারা ডিস্কোতে গেল, সবাই মিলে ড্রিঙ্ক করলো, রাতের খাওয়া দাওয়া করলো, সবার বাইকে তেল ভরে দিল। অনেকে কেনাকাটা করতে চাইলে তাদেরকে টাকা দিল। খানকে হাসপাতালে নিয়ে গেলে তার স্ত্রী সন্তান আসে। তারা জানতে পারে সোহেল তালুকদারের মেয়ে কি করেছেন।
তখন তারা বিষয়টা খানের ব্যবসায়ী পার্টনার ও রাজনৈতিক নেতা বন্ধুকে সব জানায়। তখন সেই নেতা তার লোককে লাগিয়ে দেয় সাফাকে মারার জন্য। সাফা যখন তার দলবল নিয়ে মাতাল হয়ে যাচ্ছিল, ঠিক সেই নেতার লোকেরা রাস্তা আটকে দেয়। কবির দেখতো এরা কারা, আর আমাদের পথ কেন আটকালো? সাফা আপু, কবির আর বাকি লোকেরা তো চলে গেছে, আমি গিয়ে দেখতেছি ওরা কারা। মাহি তাদের কাছে যেতেই সেই অচেনা লোকেরা মাহিকে মারা শুরু করে দিল। সাফা এসব দেখে আর বাইকে বসে থাকলো না, সেও বাইক থেকে নেমে সেই লোকগুলোর সাথে মারামারি শুরু করলো। কিন্তু এক পর্যায়ে সাফার সবগুলো লোক মার খেয়ে রাস্তায় পড়ে রইল। সাফা তখন সেই অচেনা লোকের হাতে বন্দি হয়ে গেল। এই, তোরা আমাকে চিনিস না, ছাড় বলতেছি, না হলে কিন্তু তোদের সবাইকে জবাই করে বেড়ে ফেলবো। পাখি খাঁচায় বন্দি হয়েও কেমন বড় বড় কথা বলতেছে, সেই দাঁড়িয়ে দেখতেছিস কি মার শালিকি। এই, কেউ গায়ে হাত দেওয়ার চেষ্টা করবি না, তাহলে কিন্তু তোরা কেউ বাঁচবি না। আমার বাবা ভাইকে হয়তো তোরা চিনিস না, তারা যদি একবার জানতে পারে তাহলে কিন্তু তোদের সবার খবর আছে। রাখ তোর বাপ ভাই, আগে নিজের জীবনটা পারলে বাঁচা। তোরা এখনো দাঁড়িয়ে দেখতেছিস কি মার শালিকি। শালিকে বুঝিয়ে দে শহরটা তার আর তার বাপ ভাইয়ের না, আমাদেরও। অচেনা লোকটার কথা শুনে তার দলের লোকেরা সাফার পিঠে মুখে ঘুষি মারতে লাগলো। দুটো লোক দুদিক দিয়ে সাফার 2 হাত ধরে আছে, আর দুজন ইচ্ছে মতো সাফাকে মারতেছে। সাফা যদি আজকে মাতাল না হতো তাহলে এদের সবার খবর ছিল। সাফা মার খেতে খেতে নিচে হাঁটু গেড়ে বসে পড়ল। তখন অচেনা লোকটা সাফার চুল ধরে দাঁড় করিয়ে ঠাস ঠাস করে গালে থাপ্পড় মারল। গাল মুখ ফুলে গেছে, ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে সাফার। সেই সময় আমাদের গল্পের নায়ক তুরাগের আগমন। সবেমাত্র টিউশন শেষে বাসার পথ ধরেছে। এই নির্জন জায়গায় দেখতেছে কিছু লোক একটা মেয়েকে ধরে মারতেছে। তখন তুরাগ সেখানে এগিয়ে গেল। এই, আপনারা কারা? আরেকটা মেয়েকে এভাবে মারতেছো কেন তোমরা? হঠাৎ কারো কথা শুনে সবাই চমকে গেল। তখন সবাই সাফাকে ছেড়ে গিয়ে তুরাগের দিকে তাকালো। এই ফাঁকে সাফা সেখান থেকে সরে গিয়ে বাইকের কাছে যেয়ে বোতল থেকে পানি নিয়ে চোখে মুখে দিল, আর নিজের বন্দুকটা হাতে নিল। এই তুই কে রে? চিনিস আমাদেরকে? একদম মেরে পুঁতে রেখে দেব। আমাদের কাজে বাধা দিবি তো আজকে ওর সাথে তুইও মরবি। বাচ্চা মরা সব আল্লাহর হাতে। আমি বেঁচে থাকতে একটা মেয়েকে এভাবে মরতে দিতে পারি না। তাহলে তুইও আমাদের হাতে মর। এই দেখতেছিস কি মার শালাকে। সবাই যখন তুরাগকে মারতে গেল তখন তুরাগ আশেপাশে চোখ বোলাতে লাগলো। যখন সে একটা লাঠি পেল সেটা দিয়ে কয়েকটা লোককে মেরে ফেলে রাখলো। যদি নিজের ভালো চাস তো এখান থেকে চলে যা, নয়তো এদের মতো তোর অবস্থাও হবে। তোকে না মেরে ফেলা পর্যন্ত ওই মেয়েকে মারবো না। অচেনা লোকটা তখন বাকি লোকদেরকে নিয়ে তুরাগকে মারতে গেল। প্রথমে তুরাগ কয়েকজনকে মারলেও পরে যখন সবাই মিলে তুরাগকে আক্রমণ করলো তখন সে পেরিয়ে উঠল না। তুরাগ রাস্তায় পড়ে গেল। তখন সবাই একসাথে তুরাগের শরীরে লাথি মারতে লাগলো। এতে করে তুরাগের অনেক জায়গায় লাগলো। ঠিক সেই সময় সাফা বন্দুক হাতে নিয়ে সেই অচেনা লোক আর তার দলের লোকের উপর গুলি চালাতে লাগলো। অনেকেই সেখান থেকে পালিয়ে গেলেও কিছু লোক সেখানে থাকলো। সাফার গুলি শেষ হলে, তোরা তামাশা দেখতেছিস মার শালিকে। এই দুটোর একটাও যেন জীবিত থাকতে না পারে। আয় দেখবো তোদের গায়ে কত বল। আয়, আজকে তোদেরকে মেরে রেখে যাব আমি। দাঁড়া, আমি আসতেছি। আজকেই তোর শেষ দিন। অনেক বেড়ে গিয়েছিস তুই আর তোর পরিবার। অচেনা লোকটার সাথে সাফার মারামারি লেগে গেল। তুরাগও উঠে আবার লাঠি নিয়ে বাকি লোকগুলোকে মারতে শুরু করে দিল। এক এক করে বাকি সব লোক পালিয়ে গেল। তখন সাফা সেখানে পড়ে থাকা একটা ছুরি দিয়ে এলো পাথারি অচেনা লোকটাকে কোপাতে লাগলো। হঠাৎ সাফার এমন ভয়ঙ্কর রূপ দেখে তুরাগ অনেকটা ভয় পেল। অচেনা লোকটা সেখানেই পড়ে মরে গেল। সাফা লোকটার মুখোশ খুলে দেখল এ তো তাদের শত্রুর ছেলে, মানে খানের ব্যবসায়িক পার্টনার ও রাজনৈতিক নেতার ছেলে। এবার সাফার সব পরিষ্কার বুঝতে পারল। সাফার চোখ এবার তুরাগের দিকে গেল। তুরাগ ভয়ে কাঁপতেছে আর কেমন ভয়ার্ত চেহারা নিয়ে সাফার দিকে তাকিয়ে আছে। সাফা এবার তুরাগের দিকে এগিয়ে আসলো। সাফার চেহারায় পোশাকে সেই অচেনা লোকের রক্তের দাগ। এই, তোর নাম কি? আর তুই এভাবে ভয়ে কাঁপতেছিস কেন? জি জি আমার নাম না তুরাগ। আরে তুই দেখি ভয় পেয়েছিস। তোর ভয়ের কোনো কারণ নেই, তুই আমার জীবন বাঁচিয়েছিস। তোর নামটা কিন্তু খুব সুন্দর।
ঠিক আছে, তাহলে এখন আমি যাই। যাবি মানে? একটু দাঁড়া, তোর সাথে আমার কথা আছে। আমার জীবন বাঁচিয়েছিস, বল তুই কি চাস? আমি আপনার জীবন বাঁচাই? আপনার জীবন তো আল্লাহ বাঁচিয়েছে, আমি তো উসিলা মাত্র। বাহ, সুন্দর করে তো কথা বলতে পারিস দেখছি। আচ্ছা একটু দাঁড়া, আমি একজনকে ফোন করি। সাফা একটু সাইডে গিয়ে কবিরকে ফোন করে বাকি লোক নিয়ে সেখানে আসতে বলল। তুরাগের ভয় এখনও কাটেনি। বাবার এত সাই সম্পত্তি থাকতেও তুরাগ টিউশন করায়। তার বাবা মা ভাই বোন কত করে মানা করেছে, কিন্তু তুরাগ তো শোনে নাই। এখন তার সামনে মহাবিপদ দাঁড়িয়ে আছে। কিন্তু সময়ের মধ্যে একটা ছাদ খোলা গাড়িতে করে কবির আর বাকি লোকগুলো আসলো। এই যে আমাদের লোকগুলো পড়ে আছে, এদেরকে নিয়ে তাড়াতাড়ি হাসপাতালে যাও। কিন্তু আপামনি, এসব হলো কি করে? আর এই লাশটা কার? আর বাকি লোকগুলো কে? কবির, আমি কিন্তু বেশি কথা আর প্রশ্ন করা পছন্দ করি না। দ্রুত এদেরকে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করো। এই লাশ কার, বাকি লোকগুলো কে, সেটা সময় হলে বুঝতে পারবে তুমি। কবির সাফার রাগ দেখে দ্রুত তাদের লোকগুলোকে গাড়িতে তুলল। মাহির অবস্থা একেবারেই খারাপ। এমন অবস্থা হলো কি করে সেটা বুঝতে পারতেছে না কবিরের ভয় করতেছে, যদি একবার সাইফ বা সাজিদ জেনে যায় তাহলে তো কবিরের খবর আছে। কবির লোকগুলোকে নিয়ে সেখান থেকে হাসপাতালে চলে গেল। সাফা এবার নিজের হাত দিয়ে পুরো মুখের রক্ত মুছে গেল, আরও বেশি করে পুরো মুখে রক্ত লেগে থাকলো। সাফা তুরাগের কাছে এগিয়ে আসলো। এই, তোর বাসা কোথায়? আর এত রাতে তুই এখানে কেন? আমার বাসা আর দূরে, আমি এখানে সামনেই টিউশনি করাই। ও, তাহলে তুই গরিব। আচ্ছা বল, কত টাকা দিব তোকে? টাকা? কিসের টাকা দিবেন? আর আমি গরিব এ কথা আপনাকে কে বললো? ছোট লোকদের এই একটা সমস্যা, যখন সাহায্য করতে যাব তখন নাটক করবে তারা। এত নাটক না করে বল, কত টাকা পেলে খুশি হবি? আমি আবার কখন নাটক করলাম? আর ছোট লোক মানে কি সব বলতেছেন? আর কিসের টাকা দেবেন আপনি আমাকে? এই যে আমার জীবন বাঁচালি, তার টাকা দিব তোকে। বল কত টাকা চাস তুই? কত টাকা হলে তোর গরিবি কাটবে? জীবন তো আমি বাঁচে নাই, আল্লাহ বাঁচিয়েছে। আর কাউকে সাহায্য করে তার বিনিময়ে কোনো কিছু নেওয়ার মতো ছেলে আমি না। আরে রাগ করতেছিস কেন? বল কত টাকা হলে তুই খুশি হবি? 25 লক্ষ, 50 লক্ষ, নাকি 1 কোটি? বল কত চাস? নাকি এর চেয়েও আরো বেশি লাগবে তোর? আপনাকে দেখে প্রথমে মনে করেছি আপনি অসহায় সাধারণ একটা মেয়ে, কিন্তু এখন তো আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি কোনো বড়লোক বাবার বেগড়ে যাওয়া অহংকারী মেয়ে। এই ছোট লোকের বাচ্চা, আমার জীবন বাঁচিয়েছিস বলে মুখে যা আসবে তাই বলবি? তোর 7 জন্মের কপাল, তোকে আমি এতগুলো টাকা দিতে চাচ্ছি। নিজের চেহারা আর নিজের পোশাক দেখেছিস ছোট লোক? মুখ সামলে কথা বলবেন আপনি। এবার কিন্তু অনেক বেশি বলে ফেলেছেন আপনি। কারো পোশাক দেখে মনে করবেন না সে গরিব ছোট লোক। তোর থেকে অনেক সাহস, আমার মুখের উপরে রাগ দেখিয়ে কথা বলিস। চিনিস আমাকে তুই? আমি সোহেল তালুকদারের মেয়ে, সাফা তালুকদার। তোর কপাল ভালো, এত কথা বলার পরও এখনো এখানে ঠিকভাবে দাঁড়িয়ে আছিস। তুরাগ এবার সত্যি সত্যি খুব ভয় পেয়ে গেল। তুরাগ সাফার নাম কম বেশি সবার মুখে শুনেছে, আর সাফা কতটা খারাপ সেটাও শুনেছে। নিজের স্বার্থের জন্য অন্যকে মেরে ফেলতে দ্বিতীয়বার ভাবে না সাফা। তোদের মতো ছোট লোক আমাদের কারণে বেঁচে আছে। আমাদের সাহায্য ছাড়া তোদের মতো ছোট লোক চলতে পারে না। আর সেই তুই কিনা আমার মুখের কথা বলিস? আপনার সাথে আর কথা বলতে চাই না আমি, এবার বাসায় যেতে চাই। আপনার আমাকে টাকা দিতে হবে না, পারলে সব পাপের কাজ সেরে ভালো হয়ে যান। এই দাঁড়া দাঁড়া, আমি পাপ করি, আমি খারাপ, তাই না? তোর কথা আমার ভালো ঠেকলো না। মন তো চাচ্ছে তোকে এখানে মেরে রেখে দেই। আমাকে যেতে দেন। যা সর, এরপর যদি আমার সামনে তোকে দেখি তাহলে তোর অবস্থা এর মতো হবে, বুঝলি? তুরাগ সেখানে না থেকে দ্রুত সেখান থেকে চলে গেল। সাফার প্রচুর রাগ হলো তুরাগের কথা শুনে। সেই রাগ আবারও অচেনা লোকটার শরীরের উপর ছুরি চালিয়ে মেটালো। সেখান থেকে সাফা বাইকে করে বাসায় ফিরে আসলো। বাসায় ঢুকে দেখে তার বাবা ভাই কিছু লোকের সাথে কথা বলতেছে। হঠাৎ তার বাবা ভাই সাফার শরীরে রক্ত দেখে ভয় পেয়ে গেল। সোফা থেকে উঠে সবাই সাফার কাছে এগিয়ে গেল।
আমার প্রিন্সেসের শরীরে রক্ত কেন? কে তোর রক্ত বের করেছে তার নাম একটা বার আমাকে বল। খানের ব্যবসায়িক পার্টনার, আমাদের শত্রু, ওই নেতার ছেলে এমন করেছে। সাইফ সাজিদ, অস্ত্র হাতে নিয়ে চল, আজকে ওই নেতার ছেলের লাশ ফেলে চলে আসবো। তোমাদের আর কষ্ট করতে হবে না ডেডি, আমি ওই ব্যাটাকে একেবারে উপরে পাঠিয়ে দিয়েছি। ওই ব্যাটার রক্ত আমার শরীরে লেগে আছে। তোর সাথে তো ওদের কোনো শত্রুতা নেই তাহলে? আজকে যে খানের কাছে চাঁদা নিয়েছি, খানকে ল্যাংটা করেছি, হতে পারে খান তাদেরকে জানিয়েছে আর আমার উপর আক্রমণ করেছে তারা। কবির তাহলে কি করেছিল? আর মাইবা তোর সাথে থেকে কিছু করলো না কেন? আজকে তো কবির আর মাইকে আগে মেরে ফেলবো আমি। ও ড্যাড, কুল ডাউন প্লিজ। কবিরকে আমি বাসায় যেতে বলি, আর মাহি সাথে ছিল। ওরা প্রথমে মাহিকে মেরে রাখে, পরে বাকি লোকগুলোকে, তারপর ওরা আমাকে আক্রমণ করে, আর সেই সময় তুরাক নামে একটা ছেলে এসে বাঁচায়। যাক, তাহলে তোমার কিছুই হয় নাই। ওই ছেলে কোথায়? নিয়ে আসো, আমি তাকে বকশিস দিব। ড্যাড, ছেলেটার অনেক দেমাগ, আমাকে না করেছে বুঝলে। ওর কথা বাদ দাও, কিসের আলাপ করতেছো তোমরা? এবার এই আসন থেকে আমি এমপি পদে দাঁড়াবো, আর আলোচনা করতেছি একবার এমপি হতে পারলে যত নেতা যত মাস্তান আছে সবগুলোকে সাইজ করব, আর যারা আমার আর আমার সন্তানদের কথা শুনবে না তাদেরকে সোজা কবরে পাঠিয়ে দিব। তাহলে তো আমাদের এখন থেকে পাঠে নামতে হয়। আমার প্রিন্সেসকে এইসব নিয়ে ভাবতে হবে না, তোমার যা মন চায় করবে, বাকি সব সামলিয়ে নিব। এবার যাও, গরম জল দিয়ে সুগন্ধ সাবান মেখে গোসল করে এইসব রক্ত ধুয়ে ফেলো। আচ্ছা ড্যাডি, আমি গেলাম, খুব টায়ার্ড লাগতেছে। এই তোমরা দুই ভাই সব শোনার পর কি বসে থাকবে? খানার ওই নেতার বড় সাহস বেড়ে গেছে। ওদের কত সাহস আমার প্রিন্সেসকে মারতে চায়। ওদেরকে এই রাতের মধ্যে একটা শিক্ষা দিয়ে তারপর বাসায় ফিরবে, আর যেন কোনোদিন আমার প্রিন্সেসের দিকে চোখ তুলে তাকাতে না পারে। সোহেলের কথা মতো তার দু ছেলে সাইফ আর সাজিদ নেতার বাসার উদ্দেশ্যে চলে গেল। তুরাগ কোনো রকম দ্রুত পায়ে হেঁটে বাসায় চলে আসে। বাসায় এসেই তার মায়ের সামনে পড়ে তুরাগের চেহারা আর শরীরের মাটি দেখে তুরাগের মা রোকসানা খানম ভয় পেয়ে যায়। সেখানে তখন তুরাগের বাবা, ভাই বোন সবাই ছিল। তুরাগের এমন অবস্থা দেখে তুরাগের বাবা মালিক চৌধুরী রেগে যান। তুরাগ, তোর শরীরের এমন অবস্থা কেন? আর পুরা শরীরে মাটি কেন? আসলে আব্বু, রাস্তায় একটা মেয়েকে কিছু গুন্ডা আক্রমণ করেছিল, তাকে বাঁচাতে গিয়ে আমার এই অবস্থা হয়ে গেছে। তোকে কত করে না মানা করেছি রাতের বেলা টিউশন পড়াবি না। আল্লাহ কি আমাকে কম দিয়েছে নাকি? তোরা দুই ভাই, আর তোর 7 পুরুষ বসে খেলেও টাকা উড়ালেও আমার সম্পদ শেষ হবে না। তারপরেও কেন তুমি টিউশন করাও? আমাদের কথা কেন শোনো না? আব্বু, ওসব বড় লোকে আমার ভালো লাগে না। আমি নিজেরটা নিজেই করতে চাই, আগে নিজেই প্রতিষ্ঠিত হতে চাই। যদি না পারি তখন না হয় তোমাদের গুলো ভোগ করবো। আচ্ছা, তুই কি এমন আনকালচার গেয়ে হয়ে থাকবি? সবসময় কি মানুষের বিপদে থাকবি? একটা বার কি বাবা মায়ের সম্মানের কথা তোর চিন্তা হয় না? আব্বু, এমন কোনো কাজ করতেছি না যে তোমার সম্মান নষ্ট হবে। আমার যতটুকু আছে, যেটুকু সামর্থ্য আছে, সেটা দিয়ে মানুষকে সাহায্য করে যাব। হলাম না হয় আনকালচার গেও, কিন্তু আমি তোমার সম্মান নষ্ট হোক এমন তো কোনো কাজ করি না আমি। আবার মুখে মুখে কথা বলো ভুল করে। মানুষ আমাকে কি বলে জানো? আল্লাহ এত কিছু দিয়েছে, তবু তার ছোট ছেলে টিউশন করে চলে। আমাকে কিপটে বলে, আমি নাকি তোর টিউশনের টাকায় চলি। আব্বু, অন্যের কথা বাদ দাও তো, তুমি বলো তো, আমি তোমার টাকায় যদি এখন থেকে আরামাইজ করি, তাহলে ভবিষ্যতে আমি কি কোনো করতে পারবো? আব্বু, বোঝো না কেন? আমি তোমার পরিচয়ে বড় হতে চাই না, নিজে একটা পরিচয় তৈরি করতে চাই। এমন কোনো কাজ করবো না যাতে তোমাদের কারো কোনো ক্ষতি বা সম্মান নষ্ট হয়ে যায়। তুরাগ আর কোনো কথা না বলে নিজের রুমে চলে গেল। সত্যি তুরাগকে নিয়ে তার বাবার গর্ব হয়, কিন্তু মাঝে মাঝে এমন কিছু কাজ করে যেটাতে তুরাগের বাবার ভয় বেড়ে যায়। তুরাগের মতো সৎ পরোপকারী ছেলে খুবই কমই আছে। নিজে খাবে না অন্যকে খাওয়াবে, নিজে পরবে না অন্যকে পোশাক দেবে, কিন্তু দিন দিন মানুষের উপকার করতে যেয়ে শত্রুর সংখ্যা বাড়িয়ে ফেলতেছে তুরাগ। আল্লাহ জানে ভবিষ্যতে তার নসিবে কি আছে।
তুরাগ ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে নিল। রুমে ব্যথানাশক স্প্রে ছিল, সেটা হাতে নিয়ে যেখানে যেখানে ব্যথা করতেছে সেখানে স্প্রেটা দিল। তারপর পোশাক পরে নিচে গেল খাবারের জন্য। সবাই আগেই খেয়ে নিয়েছে, তাই তুরাগ একাই খেতে বসলো। সেই সময় তুরাগের মা আর বাবা সেখানে আসলো। তুরাগ, তুমি কি বাবা মায়ের কথা শুনবে না? সব কথাই তো শুনি আব্বু, শুধু এই একটা কথাই শুনতে পারবো না। তা পারবি কেন তুই? তুই তো পারবি। মা বাবাকে কি করে ছোট করা যায়? তোমার ভাই আর বোনকে দেখো, তারা কি রকম। তারা আমাদের কথা শুনতেছে না। তারা কি সুন্দর করে জীবন যাপন করতেছে না। ওহ আম্মু, আব্বু কি শুরু করলে বলো তো? মানলাম আমার আব্বু আম্মু বড়লোক, আমাদের কোনো অভাব নাই। আচ্ছা ধরো কোনো এক সময় যদি কোনো কিছু না থাকে, তখন আমি অভাবটা এখন থেকে অনুভব করতে চাই আব্বু, যাতে জীবনে পরের ওই সময়গুলো কষ্ট মনে না হয়। সেটা বড় কথা নয় তুরাগ। তোমার দিন দিন এই ভালো মানুষই তোমার শত্রু বেড়ে যাচ্ছে। যাদের ভালো করতেছো তারা তো ভালো আছে, কিন্তু যাদের ভালো করার জন্য অন্যদের শত্রু করতেছো তারা তো একদিন তোমার ক্ষতি করতেই পারে। আল্লাহ আছে আব্বু, এত টেনশন নিও না। এতটুকুই বলবো, এমন কোনো কাজ করব না যাতে কারো কোনো সম্মান নষ্ট হয়। যদি এরকম কোনো কাজ করো তখন কি করব আমরা? যদি কোনোদিন এমন ভুল করি তোমাদের সম্মান নষ্ট হয়, তখন যা বলবে তাই শুনবো, যা শাস্তি দিবে তা মাথা পেতে নেবো আমি। তোমার সাথে কথা দিয়ে পারবো না, তবে একটু সাবধানে থেকো তুমি। কোনো কিছু দরকার হলে বলে দিও। আমরা ঘুমাতে গেলাম, খেয়ে রুমে যেয়ে ঘুম দিও। তুরাগ আর কোনো কথা না বলে খেতে লাগলো। এগুলো কথা প্রায় তুরাগের বাবা মা তাকে বলেই থাকে। তুরাগ ওসব কানে নেয় না। তুরাগের কাজ হলো নিজেই নিজেকে প্রতিষ্ঠিত করা আর অসহায় মানুষকে সাহায্য করা। এভাবে বেশ কয়েকদিন কেটে গেল। সেদিন ভার্সিটির ক্লাস শেষ করে তুরাগ বাসায় ফিরতেছিল। হঠাৎ দেখে একটা বাদাম বিক্রেতা রাস্তা থেকে বাদাম তুলতেছে আর কান্না করতেছে। মনে হয় কেউ বাদাম তার ফেলে দিয়েছে। তুরাগ বাদামওয়ালার কাছে এগিয়ে গেল। তুরাগও তাকে সাহায্য করতে লাগলো। তুরাগ তাকে যখন জিজ্ঞেস করলো, তখন সে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল বাদামওয়ালার আঙ্গুল অনুসরণ করে দেখলো সেদিন রাতের সেই অহংকারী গুন্ডি মেয়েটা। তুরাগ দেখলো তারা খুব হাসাহাসি করতেছে। তুরাগ তাদের কাছে এগিয়ে গেল। সাফাও তুরাগকে দেখে চিনে ফেলেছে। আগে জানতাম আপনি একটা গুন্ডি, কিন্তু আজকে দেখলাম আপনি একটা অহংকারী। এই, তুই চিনিস আমাকে? ওই ছোট লোকটার হয়ে সাফাই গাইতে এসেছিস? বেশি কথা না বলে এখান থেকে চলে যা। চলে তো যাবই, কিন্তু তার আগে ওই বাদামওয়ালার ক্ষতিপূরণ দিতে হবে। তোর দেখি সাহস কম না? এই শহরে যারাই ব্যবসা করবে থাকবে, তাদের সবাইকে আমাদের টাকা দিয়ে চলতে হবে। কেন, আপনি কি ভিখারি নাকি? সাফা এবার বাইক থেকে নেমে তুরাগের কলার চেপে ধরল। তুরাগ ও সাফার হাত জোরে ছাড়িয়ে নিল। এতে করে সাফার রাগ অনেক হলো। সাফার লোকগুলো তুরাগকে ঘিরে ধরল। তোর মরণের পাখা গজিয়েছে। তোকে সেই দিন ভালো মনে করেছিলাম, কিন্তু তুই দেখি তার চাইতে খারাপ। মরণ কখন হবে কেউ জানে না। আমি ভালো না মন্দ সেটা আপনার মতো অহংকারী গুন্ডি মেয়ের কাছ থেকে শুনতে চাই না। আপনি ওনার ক্ষতিপূরণ দিবেন কি না? যদি না দেই তুই কি করবি? তুরাগ আর কোনো কথা না বলে জোর করে সাফার জ্যাকেটের পকেট থেকে টাকা বের করে বাদামওয়ালাকে দিল। সাফার লোকেরা সাথে সাথে তুরাগকে ধরে সাফার কাছে নিয়ে আসলো। সাফা ঠাস ঠাস করে তুরাগের গায়ে হাত তুলতে লাগলো। ছোট লোকের বাচ্চা, তোর কত বড় সাহস! তুই আমার শরীরে হাত দিস, আমার কাছ থেকে টাকা নিয়ে ওই ছোট লোককে দিস? আমাকে মেরেও কোনো লাভ নেই। আপনার মতো মানুষকে এভাবে শায়েস্তা হয় যাতে কখনো কারো ক্ষতি করার সাহস না পায়। সাহসে দেখছিস কি? এইবার দেখ মার কাকে বলে। সাফা আর তার লোকেরা যখন তুরাগকে মারতে যাবে, ঠিক সেই সময় পুলিশের গাড়ি আসলো। সাফা আর ঝামেলা বাড়াতে চায় না বলে সেখান থেকে সে চলে গেল। বাদামওয়ালা গিয়ে তুরাগকে ধরল। তুরাগ তাকে বলল তার সমস্যা নেই, সে ঠিক আছে। কোনোরকম পকেট থেকে রুমাল বের করে পুরো মুখ মুছল। সাফা আর এক জায়গায় গেল। সাফার খুব রাগ হচ্ছে। তুরাগের সাহস হয় কি করে আজকে সাফার সাথে এমন করার? আজকে যদি ওই পুলিশগুলো না আসতো তাহলে তুরাগের খবর ছিল। সাফা আপু, একটু ঠান্ডা হও। আমরা বুঝতে পারতেছি খুব রাগ হয়েছো। ওই ছোট লোকের বাচ্চার কত বড় সাহস আমার শরীরে হাত দেয় আর আমার টাকা নিয়ে আর এক ছোট লোককে দেয়। শালার পুলিশগুলো যে আসার সময় পেল না,
না হলে আজকে ওই ব্যাটার খবর করে ছাড়িয়ে দিতাম আমরা। এরপর একবার হাতে পাই ওই তুরাগের বাচ্চা, তুরাগের খবর আছে। আপু এখন একটু ঠান্ডা হও তুমি। কবির, সিগারেট বের করো, মাথা কাজ করতেছে না আমার। কবির সাফাকে একটা সিগারেট বের করে দিল আর মাহি সে সিগারেটে আগুন জ্বালিয়ে দিল। সিগারেটে একটার পর একটা টান দিতে লাগলো সাফা, তবুও সাফার রাগ কমতেছে না। এই প্রথম কেউ সাফার কাছ থেকে জোর করে টাকা নিল। যেখানে সাফা সবার কাছ থেকে টাকা আদায় করে, সেখানে আজকে সাফার টাকা বের করেছে। আবামনি থাকবেন নাকি যাবেন? আমার ভালো লাগতেছে না, বাসায় যাব। আর শোনো, এই কথা যেন কেউ না জানে। ওসব টেনশন করতে হবে না আপু, বাকি সব কিছু সামলে নিব আমরা। সাফা বাইক চালু করে খুব জোরে টেনে বাসায় চলে গেল। রুমে গিয়ে ভালো করে শাওয়ার নিল সাফা। তুরাগ বাসায় ঢুকে প্রতিদিনের মতো আজকেও তার বাবার চোখে ধরা পড়ে গেল। তুরাগ, তোমার শরীরে এইসব কিসের দাগ? ওসব কিছু না আব্বু, এমনি। ওই কিছু না। আমার কাছে মিথ্যা বলার চেষ্টা করবে না তুমি। ওই মেয়েটা আর তার লোকেরা যে তোমাকে মেরেছে সেটা আমি দেখেছি, তাই তো সেখানে পুলিশ পাঠিয়েছিলাম। আজকে যদি আমি না দেখতাম তাহলে কি হতো তা কি জানো? তুমি ওই মেয়েকে চেনো আব্বু? চিনবো না কেন? আর এই শহরের এমন কেউ নাই যে ওই সোহেল তালুকদারের মেয়ে সাফাকে চেনে না। এমন কোনো অপকর্ম নেই যে ওই মেয়ে করে নাই। কেমন বাবা মা তার মেয়েকে ছেলের মতন করে গড়ে তুলেছে। কেমন মেয়ে যার ঘরের বউ হবে সে সংসার ধ্বংস হয়ে যাবে। ওই রকম মেয়েকে আমার দুই ছেলের এক ছেলেও যদি বিয়ে করে, বা ওই রকম খারাপ গুন্ডি অহংকারী মেয়ের মতো কোনো মেয়েকে বউ বানায়, তার স্থান আমার এই বাসায় হবে না। আর সেই সন্তানকে ত্যায্য করতে দ্বিতীয়বার ভাববো না। তোমার কি মাথা নষ্ট হয়ে এলো নাকি? আমাদের ছেলেরা এরকম কাজ করতেই পারে না, সে বিশ্বাস আমার আছে। তারপরেও সাবধান করতে তো কোনো বাধা নেই, তাই না? আর শোন, তোরা এরপর ওই মেয়ের থেকে দূরে দূরে থাকবে। আব্বু, আমি সব খারাপ মানুষের থেকে দূরে থাকি, কিন্তু ওইরকম মানুষ যখন কোনো অসহায় মানুষের উপর জুলুম করে তখন চুপ করে থাকতে পারে না আমি। বুঝলাম, চুপ করে থাকতেই পারো না, কিন্তু ওই রকম মানুষের সাথে লড়াই করার মতো কি কোনো শক্তি আছে তোমার শরীরে? শক্তি না থাকুক, তবুও তো অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে পারি, এটাই বা কম কিসের? আরো হাজারো মানুষ আছে, কই তারা তো এগিয়ে আসে না। তাহলে তোমার কেন এত দরদ হয় অন্যদের প্রতি? তোমার ভাইও তো আছে, সে তো কোথাও কারোর সাথে বিপদে জড়ায় না। আব্বু, সবাই যদি বুঝতো তাহলে দুনিয়ায় জালেম থাকতো না। আর আমি প্রতিদিন নিজের মৃত্যুকে স্মরণ করি, তাই খারাপ কাজে জড়াতে পারি না। আমি না হয় আজকে একা কোনো একদিন দেখবে হাজার মানুষ ওইসব জালেমের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। বড় ভাই আমার নয়, সেটা ভুল কথা। আসলে বড় ভাই তো তোমার সাথে অফিস করে। হয়েছে, আর বাপ ছেলে লড়াই করতে হবে না। এবার যাও, গিয়ে ফ্রেশ হয়ে নাও। তোমার ছোট গিয়ে স্যাভলন দিয়ে দিবে তোমাকে। তুরাগ রাগ করে নিজের রুমে গিয়ে ফ্রেশ হলো। কিছু সময় পর তুরাগের বড় ভাই আর ছোট বোন তার রুমে গেল। তুরাগের ছোট বোন তুরাগের হালকা কেটে যাওয়া জায়গায় স্যাভলন তুলো দিয়ে লাগিয়ে দিল। তারপর তুরাগকে খাবার দিল এবং পেন কিলার ট্যাবলেট দিল। তুরাগের বড় ভাই আর ছোট বোন তুরাগকে খুব করে বোঝালো, এভাবে অপরের বিপদে পাশে দাঁড়িয়ে নিজের যেন বিপদ ডেকে না আনে। তুরাগের ছোট বোন তুরাগকে অনেক ভালোবাসে। তুরাগের এমন সাহসিকতার জন্য তার বোন খুব গর্বিত। আরও অনেকদিন এভাবে কেটে গেল। আজকে একটা বড় বাজারে চাঁদা তোলার কথা আছে সাফার, তাই সে তার দলবল নিয়ে সেই বাজারে চলে গেল। সেই বাজারে অবশ্য তুরাগ, ওর বোন আর মা এসেছে, কিন্তু বাজার করার জন্য। তুরাগকে অবশ্য তার মা ফোন করে আসতে বলেছিল। সাফা বাজারের ভেতরে তার বাইক আর লোকগুলো নিয়ে ঢুকে গেল। সবাই সাফাকে দেখে ভয় পেয়ে গেল, কারণ সাফা আর তার লোকের কাছে অস্ত্র আছে। মাহির, কবির, আমি এখানে বসে আছি, সবার কাছ থেকে চাঁদার টাকা নিয়ে আয়। আবামনি, সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না, আপনি এখানে নিশ্চিন্তে বসে থাকুন। এরপর কবির, মাহি সাথে কিছু লোক নিয়ে চাঁদা তুলতে গেল। বাকি লোক মাহির কাছে রেখে গেল। তুরাগের চোখের সামনে সাফার লোকগুলো সেই সব দোকান থেকে চাঁদা তোলা শুরু করলো। তুরাগের রাগ উঠে গেল। তুরাগ বাধা দিতে যেতে চাইলে তুরাগের মা তুরাগকে আটকালো। আম্মু, আমাকে ছেড়ে দাও, দেখতেছো না কিরকম অবৈধ কাজ করতেছে ওরা?
সকল দোকানদার তো ইজারাদারকে টাকা দেয়, তাহলে এরা কেন চাঁদা তুলবে? চাঁদা তো তুমি দিতেছো না, যারা চাঁদার টাকা দিতেছে তারা কথা বলে না। তুমি কেন আগ বাড়িয়ে ঝামেলায় জড়াতে চাচ্ছ? তাই বলে চোখের সামনে অন্যায় হবে আর তা আমি চেয়ে চেয়ে দেখবো আম্মু? বাজারে হাজার মানুষ যখন চেয়ে চেয়ে দেখতেছে তখন তোমার দেখতে সমস্যা কোথায়? আমি মানা করেছি, মানে যাওয়া হবে না। মায়ের কথায় আর অবাধ্য হতে পারল না তুরাগ। চেয়ে চেয়ে দেখা ছাড়া তুরাগের কোনো করার কিছু নেই। এমন সময় একজন বয়স্ক লোককে টেনে হিঁচড়ে নিয়ে আসলো সাফার কাছে কবির। এই বয়স্ক লোক গ্রাম থেকে কিছু সবজি ট্রাক বোঝাই করে এসেছে বিক্রি করার জন্য। তিনি জানেন না এখানে দোকান করতে গেলে কিংবা কোনো কিছু বিক্রি করতে গেলে চাঁদা দিতে হয়। সেই চাঁদার টাকা দিতে অস্বীকার করলে তাকে টেনে হিঁচড়ে নিয়ে আসে। কি হয়েছে? এই বুড়া বেটাকে ধরে আনলি কেন? আর চাঁদা তোলা কি শেষ? না আপামনি, এই বেটা নাকি চাঁদা দিবে না, আবার আমাদের মুখে মুখে কথা বলে, হুমকি দেয়। আরে বেটা, বয়স তো কম হয় নাই, তোর কি জ্ঞান কম? এই সাফা তালুকদারকে চাঁদার টাকা দিতে চাস না আর তার লোকের সাথে তর্ক করিস? এই সে কি দেখিস, মার বেটাকে। তখন সবাই মিলে সেই বয়স্ক লোককে আঘাত করতে লাগলো। উপস্থিত সবাই তা চেয়ে চেয়ে দেখতে লাগলো। তুরাগ যেই না এগিয়ে যাবে অমনি তার মা তার হাত শক্ত করে ধরে ফেললো। আম্মু যেতে দাও, দেখতেছো না কেমন করে লোকটাকে মারতেছে? না, তোমার যাওয়া লাগবে না। আম্মু ওই লোকটাকে তো মারতে মারতে মেরে ফেলবে। তাতে তোমার কি? তোমার হাতে কি অস্ত্র আছে তাদের সাথে লড়াই করার মতো? নাকি লোকটা তোমার কোনো আত্মীয় হয়? কোন লোক কি কথা বলতেছে, তাহলে তুমি কেন এত ছটফট করতেছো? আম্মু অস্ত্র নেই, মুক্ত আছে। আম্মু ওই লোকটার জায়গায় আমার আব্বু হলে কি চুপ করে থাকতে পারতাম? আম্মু ভালো করে জানো অন্যায় করি না, আর অন্যায় আমার সহ্য হয় না। রোকসানা বেগম ছেলের হাত এবার ছেড়ে দিল। তুরাগ অবাক হয়ে মায়ের দিকে তাকালো। রোকসানা খানম এবার চোখের ইশারায় ছেলেকে যেতে বলল। চাঁদা তোলা শেষ হলে সাফা তার দলবল নিয়ে সেখান থেকে হাসতে হাসতে চলে গেল। তুরাগ দৌড়ে সেখানে গেল। তারপর তুরাগ সেই বয়স্ক লোকটাকে ধরে তুলল। ইস, কিভাবে মেরেছে লোকটাকে সাফা! সবাই তখন আফসোস করতেছে। এখন আপনাদের আফসোস হচ্ছে তাই না? ধিক্কার জানে আপনাদেরকে। আপনারা কি মানুষ? আপনাদের কি বিবেক নাই? এই বয়স্ক চাচার জায়গায় যদি আপনারা থাকতেন তখন কি করতেন? এখন দয়া দেখাচ্ছেন আপনারা, তাই না? আমরা বা কি করতে পারি? তাদের হাতে দেখলে না বন্দুক, চাকু, ছুরি, হকি স্টিক। আপনারা তো ইজারাদারকে টাকা দেন, তাহলে নতুন করে চাঁদা দেবেন কেন? যতই অস্ত্র থাকুক, আপনারা সবাই মিলে যদি এক হতেন তাহলে দেখতেন সুর করে পালিয়ে যেত তারা। আজ আপনারা চুপ করে আছেন বলে আপনাদের সবার উপর ওই মেয়ে জুলুম করতে সাহস পায়। তার বাবার অনেক ক্ষমতা, আমাদেরকে এক এক করে বের করে মেরে ফেলবে। মরণের ভয় করেন তাই? আজ বা কালকে তো মরতে হবে। কোন জীবন দুনিয়ায় চিরস্থায়ী নয়। আগে প্রতিবাদ করা শিখুন, দেখবেন যত বড় ক্ষমতাধর লোক হোক না কেন পালানোর জায়গা পাবে না। আপনারা এক হন, এক হয়ে লড়াই করুন, প্রতিরোধ গড়ে তুলুন, দেখবেন তারা আর জুলুম করতে পারবে না। তুরাগ আরও কিছু লোকের সাহায্যে সেই বয়স্ক লোকটাকে নিয়ে একটা রিস্কায় তুলে একটা পাশের ডাক্তারের চেম্বারে নিয়ে গেল। তুরাগ বয়স্ক লোকটাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে চিকিৎসা দেয়। বয়স্ক লোকটার কাছ থেকে তার পরিবারের নাম্বার নিয়ে ফোন করে জানিয়ে দেয়, কিছু লোককে তার সাথে থাকতে বলে। সেখান থেকে তুরাগ চলে আসে। বাসায় এসে আজকেও তার বাবার সামনে পড়ল তুরাগ। আজকে একটু কিরকমভাবে তাকিয়ে আছে। মনে হয় তুরাগ আজকে খুব বড় অন্যায় করেছে। কি আর বলবো তোমাকে, হাজার বলো তো শুনবে না তুমি। মানলাম শুনবো, কিন্তু তুমি তো একটাবার থানায় জানাতে পারো, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারো। এত টাকা পয়সা, এত বড় বড় মানুষের সাথে সুসম্পর্ক তোমার। সোহেল তালুকদার একটা পাগলা কুকুর, সবার সাথে পারা গেলেও সেই কুকুরের সাথে পারা সম্ভব না। আর আমার পরিবার আছে, আমার মেয়ে আছে, ক্ষমতা টাকার জোর দিয়ে সব করা যায় না। সব বুঝি আব্বু, আমাকে বোঝাতে হবে না। আজকের ওই লোকটাকে দেখে বড্ড মায়া হয়েছে আমার। তুরাগ রাগ করে মন খারাপ করে তার রুমে গেল। হ্যাঁ, এটা ঠিক, তুরাগের বাবা রুখে দাঁড়াতে পারে, কিন্তু সোহেল তালুকদারের সাথে লড়াই করার শক্তি আর বুদ্ধি তার কাছে নেই। আর সবচেয়ে বড় কথা, সোহেল তালুকদারকে সবাই ভয় করে চলে, সে যত বড় নেতা হোক না কেন। সাফা বাসায় ঢুকে তার বাবাকে টাকাগুলো দিল। সেই সময় সাফা তাদের বাসার কিছু অপরিচিত লোক দেখতে পেল। ড্যাডি, এনারা কারা আর আমাদের বাসায় কেন?
ও এনারা চিটাগাং থেকে এসেছে। এনার মেয়ে নাকি একটা ছেলের সাথে পালিয়ে আমাদের শহরে এসেছে, তাই এনারা আমাদের কাছে এসেছে তার মেয়েকে উদ্ধার করে নেয়ার জন্য। এই শহরে আছে উনি যখন জানতে, তখন আমাদের কাছে কেন এসেছে? উনি নিজেই তো ওনার মেয়েকে নিয়ে চলে যেতে পারে। আহা, আমার প্রিন্সেস দেখে রাগ করেছে। শোনো, এনি গিয়েছে আনতে, কিন্তু তার মেয়ে আসবে না। তাছাড়া যখন আনতে গেছে তখন তার মেয়ের লোক জোর করে তাকে তাড়িয়ে দিয়েছে। ইনি যতই এনার মেয়েকে নিয়ে যাক না কেন, এনার মেয়ে ততবার ওই ছেলের কাছে পালিয়ে যাবে। ওনার মেয়ে নাকি সেই ছেলেকে ভালোবাসে, আবার বিয়েও করেছে। সেটাও না হয় বুঝলাম, কিন্তু উনি আমাদের কাছে চায় কি? কি আর চাইবে? এনার মেয়েকে চায়। তার বিনিময়ে আমাদেরকে উনি 2 কোটি টাকা দিবে, সাথে আরো একটা কাজ করতে হবে। আবার নতুন করে কি কাজ করতে হবে? খালি ওনার মেয়েকে ফেরত দিলে হবে না তো, সাথে ওই ছেলেকে দুনিয়া থেকে পরপারে পাঠিয়ে দিতে হবে। বুঝেছি। ভাইকে মেয়েটা আর ছেলেটার ফটো দিয়ে যাও। না না, এইসব কাজ তোমার করতে হবে না, সাইফ অথবা সাজিদ এই কাজ করবে। ওহো ড্যাড, তোমার পরে এসব কিছু দেখাশোনা কে করবে? আমি করব। তোমার পরে সব কিছুর মালিক কে হবে? আমি হব। তোমার ওই 2 ছেলে কি আমার মতো সব কাজ করতে পারে? না, তারপরও তোমার আর তাদের হিসাব এক না তো। তোমরা 3 ভাই বোন, আমার সব কিছু দেখবে। একা তুমি কেন? আর তোমার বড় বোন, তার হিসাব না হয় বাদ দিলাম। দেখ, তাদের সাথে আমার তুলনা চলে না। এসব পরের হিসেব, পরে করে নিব। এখন বলো, কাজ কবে করে দিতে হবে? আজকের মধ্যে কাজ করতে হবে, আর কালকে ওনারা ওনাদের মেয়েকে নিয়ে চলে যাবে। রাতের মধ্যে সব কাজ হয়ে যাবে। আপনি এখন আসতে পারেন। সাফার কথা মতো লোকগুলো চলে গেল। সাফা তার বাবার সাথে আরও কিছুক্ষণ বলল। আসল কথাগুলো হলো, তার বাবার পর তার সনদে সাফা বসবে। এখন থেকে সব বড় বড় কাজ সব সাফা করবে, আর সাফার নামে যাতে কোনো পুলিশ কেস না হয় সেজন্য তার দুলাভাইকে জানাতে হবে। সোহেল তালুকদার অনেক ভেবে চিনতে রাজি হলো। রাতে টিউশন শেষ করে তুরাগ বাসায় ফিরতেছিল। ঠিক সেই সময় দেখে সাফা আর তার লোকেরা একটা মেয়েকে ধরে রেখেছে আর একটা ছেলেকে মারতেছে। এটা দেখে তুরাগ দ্রুত তাদের কাছে এগিয়ে গেল। যেই না তুরাগ বাধা দিতে যাবে, অমনি তুরাগকেও বন্দি করে রাখলো। আমি বুঝি না, যেখানেই আমি যাই সেখানেই তোকে যেতে হবে নাকি? তোর মরণের পাখনা গজিয়েছে রে। আপু, একে আমরা দেখতেছি, তুমি ওদিকটা ঠিক করে নাও। মাহি হকি স্টিক দিয়ে তুরাগের হাতে পায়ে মারতে লাগলো। পরিস্থিতি বেগতিক দেখে তুরাগের মুখে রুমাল গুজে দিয়ে টেপ মেরে দিল। তুরাগের 2 হাত দুদিক দিয়ে টেনে ধরেছে দুজন। সাফা তখনও ছেলেটাকে মারতেছে। বারবার মেয়েটা সাফার পা জড়িয়ে ধরতেছে। আপনি কে? আপনাকে তো চিনলাম না আমরা। কেন আপনি আমার স্বামীকে মারতেছেন? আমাদেরকে দয়া করে যেতে দেন। শোন মেয়ে, তোর বাবা আমাদেরকে টাকা দিয়েছে তোকে যাতে তোর বাবার কাছে ফিরিয়ে দিই। আমি এখনই আমার বাবার কাছে যাব, তবুও ওকে মেরো না। ও তো মরে যাবে এমন করে মারলে। তোর বাবা তো ওকে মেরে ফেলতেই টাকা দিয়েছে, যাতে এমনি এমনি তুই তোর বাবার কাছে যাস। আপনার 2টি পায়ে পড়ি, ওকে মারবেন না। আমি এমনিতে চলে যাব আমার বাবার কাছে। কিন্তু ভালোবাসা যে মন ভোলে না। ও বেঁচে থাকলে যে তোমার কাছে যাবে, আর তোমারও যে মনটা মানবে না। তাই এই ছেলেকে দুনিয়ার মায়া আজ ত্যাগ করতে হবে। আবমনি, এত সময় নষ্ট করছেন কেন? যা করার দ্রুত করেন, অন্য কাজে যেতে হবে আমাদেরকে। বোন, আপনার দোহাই লাগে, মারবেন না ওকে। আমি কথা দিতেছি, কোনোদিনও ওর সাথে দেখা করব না, কথা বলবো না। আমি আমার মা বাবার কথা শুনবো। এই যে এত কথা বলো কেন? চুপ করো। তুমি বেয়াদব মেয়ে। বাবা মা কষ্ট করে মানুষ করে বড় করেছে, তাদের সম্মান নষ্ট করে অন্য ছেলেদের সাথে পালিয়ে যাও। আবামনি, এত সময় নষ্ট করছেন কেন বলেন তো? কবির গিয়ে সেই ছেলেটাকে ধপাধপ লাথি মারল বুকে মুখে। মেয়েটা বারবার সাফার আর কবিরের পা জড়িয়ে ধরে ছেলেটার জীবন ভিক্ষা যাচ্ছে, কিন্তু বারবার মেয়েটাকে সরিয়ে দিতেছে তারা। অসহায়ভাবে সব কিছু চেয়ে দেখতেছে তুরাগ, চাইলেও কোনো কিছু করতে পারতেছে না। চোখের সামনে ছেলেটা মার খাচ্ছে, কি নিষ্ঠুরভাবে ছেলেটাকে মারতেছে সবাই। একসময় কবির বন্দুক নিয়ে ছেলেটার মাথায় গুলি মারে,
সাথে সাথে সেখানে ধপাস করে পড়ে যায়। মেয়েটা দৌড়ে ছেলেটার কাছে যায়, গিয়ে ছেলেটাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলে কিছুই হবে না তোমার। মাহি এবার তুরাগকে ছেড়ে দিয়ে সাফার কাছে আসে। মাহি, মেয়েটাকে একটু ধরে নিয়ে আসো, এবার ওর বাবার কাছে ওকে দিয়ে আসি। মাহি গিয়ে ছেলেটার কাছ থেকে মেয়েটাকে জোর করে ছাড়িয়ে নিল, মেয়েটাকে টেনে ধরে নিয়ে আসলো সাফার কাছে। মেয়েটা এবার রাতের অন্ধকারে সাফার দিকে অসহায়ভাবে তাকালো। সাফা অবাক হয়ে গেল মেয়েটার তাকানো দেখে। মেয়েটা এবার সাফার একটা হাত পেটের উপর রাখলো। জানেন, আজকে ডাক্তারের কাছে গিয়েছিলাম, আমার গর্ভে ও সন্তান। ডাক্তার যখন বলেছিল আমি মা হতে চলেছি, সে কি খুশি হয়েছিল জানেন? আমি কি? আপনার সন্তানও একদিন এতিম হবে, আপনার স্বামীও একদিন এভাবে রাস্তায় পড়ে মরে থাকবে। আপনিও সেদিন বুঝবেন হারানোর কি কষ্ট। উনি আমার নিজের বাবা না, আমার মায়ের দ্বিতীয় স্বামী। উনি ওনার চরিত্রহীন ধর্ষক ভাতিজার সাথে আমার বিয়ে দিতে চায়। তাই তো আমার মায়ের সাহায্য আমি আমার ভালোবাসা মানুষের সাথে পালিয়ে এখানে এসেছি। সাফা কোনো বলতে যাবে তার আগেই কবির মেয়েটার শরীরে ইঞ্জেকশন পুশ করে দিল। সাথে সাথে মেয়েটা সেখানে চোখ বন্ধ করে ফেললো। আমাদের দিকে তাকিয়ে কিছু দেখার নেই আপামনি, আমরা যে কাজ করতে এসেছি সেই কাজটা করা শেষ, এবার চলেন। হ্যাঁ, ঠিক বলেছে কবির, এবার চলো সাফা আপু, যাওয়া যাক। টাকা দিয়েছে, কাজ করেছি, এত উপন্যাস শোনার কোনো প্রয়োজন নেই আমাদের। কবির, ওই শালাকে কয়েকটা দিয়ে আয়। মাহির কথা মতো কবির গিয়ে হকস্টিক দিয়ে তুরাগকে আরও কিছু মারল। শেষে তুরাগের মাথায় একটা বাড়ি দিল আর সাথে সাথে তুরাগ জ্ঞান হারিয়ে ফেলল। যখন চোখ খুলল তুরাগ তখন নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করলো। চোখ মেলে তাকিয়ে দেখে তার পাশে তার মা, বোন, ভাই সবাই আছে। একটু ভালো করে খেয়াল করে দেখলো তার মাথা বাঁধা, পা নাড়াতে পারছে না। সাথে সাথে তুরাগের সেই রাতের ভয়ানক ঘটনা চোখে ভেসে উঠল। তুরাগ তখন ছটফট করতে লাগলো। তুরাগের মা, তুরাগকে শান্ত হতে বলো, না হলে কিন্তু এবার সবাইকে মরতে হবে, বুঝলে তুমি? আব্বু, তুমি জানো না মেয়েরা একটা ছেলেকে মেরে ফেলেছে? সব জানি আমরা, আর বাইরে পুলিশ দাঁড়িয়ে আছে। মানে পুলিশ কেন বাইরে দাঁড়িয়ে থাকবে? পুলিশ তোমার পাশে একটা ছেলের লাশ পেয়েছে। তোমাকে হাসপাতালে আনার পর আমাদেরকে জানিয়েছে, একটা মামলাও হয়েছে। এখন তোমার জ্ঞান ফেরার বাকি। আব্বু, আমি পুলিশকে সব বলে দেবো, সব কিছু আমার চোখের সামনে ঘটেছে। হ্যাঁ হ্যাঁ, সব বলে দে, আর আমাদের পুরা পরিবারকে মৃত্যুর মুখে দে। কি সব বলো আম্মু তুমি? ওই সাফা মেয়েটা ভাই বাবা এসেছিল। তুমি যদি মুখ খোলো আর পুলিশকে কোনো জানাও, তাহলে তোমার বোনকে তারা আর তোমার ভাইকে ওই ছেলেটার মতো মারবে। আর আমাদের কথা না হয় বাদই দিলাম। এখন আমরা তোমাকে যা বলতে শিখাবো তুমি পুলিশকে তাই তাই বলবে। আম্মু, ওই অসহায় মেয়েটার চেহারা বারবার চোখের সামনে ভাসছে। আম্মু, ছেলেটাকে কি নির্মম ভাবে তারা মারলো, সব আমার চোখের সামনে হলো। আম্মু, চাইলেও আমি বাঁচাতে পারলাম না। আগেই বলেছি, বড় বিপদ ডেকে আনবে এই ছেলে। এই ছেলে আমার কথা শোনে না। আজকে দেখো কি পরিণতি আমাদের। সবার চেহারা দেখে বুঝতেছো না কতটা ভয়ে আছে আমরা। আব্বু, আম্মু, আমি তোমাদের কথা চিন্তা করলে ওই মেয়েটার ন্যায় বিচার পাবে। তার চোখের সামনে তার স্বামীকে মেরে ফেলে দিল। আম্মু, ওই মেয়েটা নাকি সেদিন ডাক্তারের কাছে গিয়েছিল, মেয়েটা নাকি প্রেগনেন্ট। আম্মু, তুমি বলো, এত অন্যায় দেখে তবুও চুপ থাকবো? হ্যাঁ তুরাগ, তোমাকে চুপ থাকতে হবে, না হলে আমাদের সবাইকে মরতে হবে। তুমি কি চাও আমরা সবাই মরি? পুলিশ এক্ষুনি ঢুকবে, তাদেরকে বলবে তুমি কাউকে চিনতে পারো নাই, সবার মুখ ঢাকা ছিল, আর রাত অন্ধকার হয় তেমন কোনো কিছু দেখো নাই, আর তুমি কোনো বুঝে ওঠার আগেই তারা তোমাকে আক্রমণ করে। তুরাগ অসহায়ভাবে তার বাবা মায়ের দিকে তাকালো। সত্যি বলতে এছাড়া তুরাগের কোনো উপায় নেই। আগে পরিবার আর নিজে বাঁচুক, পরে বাকিদেরকে দেখা যাবে। পুলিশ ঢুকলে তুরাগকে জিজ্ঞাসাবাদ করলে তুরাগ তার বাবার কথা মতো সব বলে দেয়। তুরাগকে প্রায় মাসখানেক হাসপাতালে থাকতে হয়। বাসায় গিয়ে আরও কিছুদিন রেস্ট নিল তুরাগ। সেদিনের পর থেকে কিছুদিন সাফা একটু ঘোরের মাঝে ছিল, কারণ বারবার মেয়েটার কথাগুলো কানে বাজছিল। কিন্তু সাফাকে এসব বেশি সময় ভাবতে দিত না মাহি আর কবির। আর তাছাড়া তার বাবা ভাই তো আছেই। সেদিন সাফাকে তার বাবা ডাক দিল।
অনেক দিন তো হলো তেমন বড় কোনো কাজ করো না, তাই তোমাদের একটা বড় কাজ দিতেছি আমার প্রিন্সেস, যাতে তোমার শরীর মন দুটাই ভালো থাকে। এবার আর মানুষ খুন করতে পারবো না আমি। মানুষ খুন করতে হবে না, এবার ওই বস্তিটা উচ্ছেদ করে দিতে হবে। তার আগে বস্তির সবাইকে জানিয়ে দিবে আর তারিখ বলে দিবে। সেই তারিখ পর্যন্ত যদি তারা না শোনে বাকি কি কাজ করতে হবে সেটা তো জানো। জানি। মানে হচ্ছে কাজটা করতে ইচ্ছে নেই তোমার? আচ্ছা ঠিক আছে, আমি আমার ছেলেদেরকে বলতেছি, তারা কাজটা করে নিবে। মানে হচ্ছে তুমি আমার রাজ্যের পরবর্তী রানী হতে চাও না প্রিন্সেস? কে বলে ড্যাড? আমি সব করতে পারবো, তোমাকে ওসব নিয়ে ভাবতে হবে না, আমি দেখে নেব। এটাই হলো আমার প্রিন্সেসের আসল রূপ, যে রূপটা এতটা ভয়ঙ্কর যা দেখলে সবার বুক আগেই কেঁপে ওঠে। তাহলে কবে সেই বস্তিতে যেতে হবে, আর এবার কত টাকা দিবে? তোমার যেদিন মন চাইবে তাদেরকে বস্তি ছাড়া কথা বলবে। যে তারিখ দিবে সেই তারিখের মধ্যে সব ফাঁকা করে আসতে হবে, বস্তিতে যেন একটা গড়ও না থাকে। সেসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না ড্যাড, তাদেরকে কিভাবে সরাতে হয় তা আমার খুব ভালো করে জানা আছে। টাকার কথাটা কিন্তু বলে না তুমি। তা তো প্রায় 10 কোটির মতো দিবে। যে ওই বস্তি পাবে সে হাজার লক্ষ কোটি কোটি টাকা কামাবে, আর আমরা মাত্র 10 কোটি টাকা পাবো। দরকার হলে সেই বস্তি আমরা দখল করে নিলামে দিব, না হলে সেখানে আমাদের ফ্ল্যাট গড়ে তুলব। দেখবে টাকায় টাকা। কিছু করার নেই আমার প্রিন্সেস, এই কাজটার জন্য আমি আবার এমপির নমিনেশন পাচ্ছি, তাই এই কাজটা তোমাকে করতে হবে, হার মানা যাবে না। বুঝেছি, একবার তুমি এমপি হও, বাকিটা আমি দেখে নিব। এই না হলে আমার প্রিন্সেস তুমি। শোনো, তোমার ভাইয়েরাও থাকবে এবার তোমার সাথে, কারণ একা তুমি কিছুই করতে পারবে না। কোনো সমস্যা নেই ড্যাডি, সব আমি দেখে নিব। কে থাকে থাকুক, আমি একাই যথেষ্ট। সাফা আর তার ড্যাডিকে কোনো কিছু বলতে দিল না, কারণ সাফা জানে একবার তার বাবা এমপি হলে তাকে আর ঠেকায় কে। তখন এই শহরে তাকে ধরার বা স্পর্শ করার সাহস কারো থাকবে না। এক দুলাভাই দিয়ে তো বারবার বাঁচা যায় না,